হ্যাঁ, আমার জীবনটা, আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। আমার ছোটবেলাটা, আমার জন্মস্থান খুলনাতে, এবং আমি কিছুটা সময় খুলনাতেই মানুষ হই। এরপরে বাবার চাকরির সূত্রে আমরা যশোরে আসি। আচ্ছা, যশোরে আমার জীবনের বেশিরভাগ সময় কাটে এবং ওখানেই আমার বিয়েটা হয়। আচ্ছা, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, ওই সময় আমার বিয়ে হয়। বিয়ের পরেও আমি পড়াশোনাটা করে যাচ্ছিলাম। ক্লাস 8-এ পড়া অবস্থায় বিয়ে দিল কেন আপনাকে? আপনার বাবার অবস্থা কি ভালো ছিল না? হ্যাঁ, বাবার অবস্থা ভালো ছিল, কিন্তু আসলে এখন তো বয়স হয়ে গেছে, তো কি বলবো, মানে তখন আর কি যেই বয়সটা আমার ছিল, তো যে কেউ দেখলে আর কি চোখে লাগতো মানুষের হয়তো। আচ্ছা, আচ্ছা। তো আমার আব্বার এক ফ্রেন্ড, তার ভাইয়ের জন্যই সে আর কি আমাকে পছন্দ করে। তো আমার বাবা ওই সময় রাজি হয় না বিয়েটা দিতে, কিন্তু ধরেন সন্ধ্যা 7টা থেকে এই নিয়ে আমার বাবার সঙ্গে আর কি তর্কতর্কি হতে থাকে। আচ্ছা, যে এতটুকু মেয়ে আমি বিয়ে দিব না, আমার ফ্যামিলি থেকে এটা খারাপ চোখে দেখবে, বা আমার মেয়ে আমাকেও খারাপ বলবে, আমার মেয়েটাকেও খারাপ বলবে। আচ্ছা। তো এইভাবে আর কি করতে করতে অনেক, মানে রাত তখন ভোর 4টা বাজে, এই অবস্থায় চলতেছে। তো এক পর্যায়ে আমার বাবার কোনো মতামত আর তারা অপেক্ষা করলো না, যে আমার ভাসুর এখন সে আর কি আমার কোনো মতামতে, মানে আমার বাবার কোনো মতামতের বা আমার আম্মার কোনো মতামতের মূল্যায়ন না করে সে নিজে গার্জেন হয়ে তার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিলেন। কে দিল এটা? আমার ভাসুর। ভাসুর মানে এটা তো কিভাবে সম্ভব? কারণ আপনার বাবা মা যদি রাজি না থাকেন তাহলে? না, এখন আমার বাবা দেখতেছে যে আমি এদেরকে ঘর থেকে বেরও করতে পারছি না, আবার এদেরকে হ্যাঁ বলতে পারছি না, না বলতেছি শুনতেছে না, আমি এখন কি করব? মানে সে তো একা। আচ্ছা, হ্যাঁ, সে তো একা, সে তো কোনো কিছুই আর কি এটা মানে ডিসিশনও নিতে পারছে না, সময় চাচ্ছে সময়ও দিচ্ছে না। আচ্ছা। তো যাই হোক, একরকম জোরের পরে আর কি বিয়েটা হয়। ওকে। কিন্তু আমার এই ভাসুর যখন আমাকে, তখন আমি তাকে কাকা বলে ডাকতাম। আমাদের ফ্যামিলিতে সবাই তাকে বাবার বন্ধু হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করি। আর তার যে ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাকে আমি কোনোদিনই দেখি নাই, আমরা আমাদের ফ্যামিলির কেউ তাকে কখনো দেখেনি। আচ্ছা। যাই হোক, বিয়েটা ওইভাবে হয়ে গেল। সে তখন খুলনাতে চাকরি করে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে সে আর কি খুলনাতে, আবার তখন ছুটি ছিল আপনার রবিবার থাকতো সাপ্তাহিক ছুটি। আচ্ছা। তো আমার বিয়েটা হলো রবিবারের দিনই, বিয়েটা হলো হওয়ার পরে সোমবারের দিন সকালবেলায় সে আর কি খুলনাতে তার কর্মস্থলে চলে যায়। জি। এরপরে আর কি আমাদের সঙ্গে, তখন তো আর ফোন টোনের কোনো ব্যবস্থা ছিল না, তখন ওই চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ। তো এইভাবে আর কি প্রায় 3 মাস পার হয়ে গেল। আমার বাবা আমাকে শ্বশুর বাড়িতে কিন্তু পাঠায়নি। জি। তো একটা সময় আমার শাশুড়ি খুব আফসোস করতে থাকে, আমার শ্বশুর ছিলেন না। শাশুড়ির অনেক আফসোসের পরে আমার বাবা আর কি আমাকে শ্বশুর বাড়িতে পাঠায়। আচ্ছা। শাশুড়িকে দেখার জন্য। ওকে। তা আমি ওখানে যে 3-4 দিন থাকি, থাকার পরে আমি চলে আসি। আসার পরে আমার আব্বা আমার বললেন যে আমার মেয়ের ম্যাট্রিক পাসটা না করা পর্যন্ত আমি কিন্তু দিব না মেয়েকে। আচ্ছা। এখন তোমরা ইচ্ছা করলে রাখতে পারো, না পারলে না রাখতে পারো। তো যাই হোক, আমি ওইভাবে আর কি বাবার বাড়িতে পড়াশুনো থাকি এবং পড়াশুনো করি। একটা পর্যায়ে বিয়ের 1 বছর যখন হয়ে গেল, তখন আমার হাজবেন্ড বলল কি, যাবা, ও তো এখানে পড়াশুনো করে, আমি ওখানে মেসে থাকি, আমার কষ্ট হয়, তো আমি ওখানে একটা বাসা নিয়ে থাকি। আচ্ছা। আর পড়াশুনো আমি ওকে করাবো, আপনার যখন ইচ্ছা, আর ওরও যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি ওকে লেখাপড়াটা করাবো। এটা আপনার হাজবেন্ড বললো? এটা আমার হাজবেন্ড বললো। কি নাম ছিল ওনার, ভদ্রলোকের? আমার হাজবেন্ডের নাম ছিল রবিউল ইসলাম। আচ্ছা, ওকে। তো সেইভাবে আর কি সে আমার বাসা নিল, বাসা নিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি পড়াশুনো করতে থাকি। পরীক্ষার টাইমে আমি গিয়ে পরীক্ষাটা দিতাম খালি। জি। তো এই অবস্থায় চলতে থাকি। তখন আর কি আমি যখন ক্লাস 9 থেকে 10-এ উঠবো, 3-4 মাস আগে, তখন আমি কনসেপ্ট করি। ওকে। তো ওই অবস্থায় আর কি আমি খুব অসুস্থ থাকি। তো এই আমার তখন ট্রিটমেন্টও চলে, পড়াশোনারও একটু সমস্যা হয়। লাস্টে প্রায় 5-6 মাস পর্যন্ত আমি প্রচন্ড কষ্ট, মানে বলতে কি আমি 6টা মাস শুধু সেলাইনের উপরে ছিলাম। জি। খুবই কষ্ট করছে আর কি। তো যাই হোক, ওইভাবেই ক্লাস 10-এ উঠলাম। ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠলাম। ওঠার পরে টেস্ট সব পরীক্ষা দিলাম। এরপরে আমার বাচ্চা যখন হলো, তারপরে আমি পরীক্ষাটা দিলাম। তখন বাচ্চার বয়স আমার 2-2.5 মাস হবে, ছোট বাচ্চা। তো আমাদের সময় আবার 2 শিফটে পরীক্ষা হতো, বাংলা ইংলিশটা 2 শিফটে পরীক্ষা হতো। ছেলে হলো না মেয়ে হলো? ছেলে। ওকে। 2 শিফটে পরীক্ষা। তো আমি যখন ফার্স্ট আওয়ারে পরীক্ষা দিতাম, সেকেন্ড আওয়ারে 1 ঘন্টা টিফিন আওয়ার থাকতো ওই সময়।
বাচ্চাটাকে নিয়ে আমার দেবর আর আমার বোন আমার কাছে নিয়ে যেত বাচ্চাটাকে। আমি ও তখন বুকের দুধ খেত, আমি ওকে মানে বিষয়টা হচ্ছে সকালবেলা পরীক্ষা আর বিকেলবেলা পরীক্ষা, এর মাঝখানের সময়টা থেকে আপনি ব্রেস্ট ফিড করাতেন বাবুটাকে? হ্যাঁ ব্রেস্ট ফিড করাতাম। করানোর পরে তারপর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি নিজে একটু টিফিন খেয়ে আবার সেকেন্ড টার্মের পরীক্ষা দিতে বসি, এসএসসি ফাইনাল পরীক্ষা। জি। তো যাই হোক, এইভাবে পড়াশোনার পরে আমি যখন ওই পরীক্ষাটা পরীক্ষা আমার যেদিনকে শুরু হলো সেদিনকেই আমার হাজবেন্ড খুলনাতে বাড়িতে কাজ জায়গা কেনা ছিল, বাড়িতে কাজে হাত দিল। খুলনার কোথায় এটা? সোনাডাঙ্গা মেইন রোড, নিউ মার্কেটের কাছে। ওকে। তো বাড়িতে কাজে হাত দিল, আমি পরীক্ষা দিয়ে আমার ফাইনাল ম্যাট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একবারে যে বাড়িতে উঠলাম। আচ্ছা। এবং বাচ্চাটা আমার ছোটবেলার থেকে ওখানেই মানুষ। ওকে। ওখানে পড়াশোনা। বাড়িতে মানে কি নিজ বাড়িতে? নিজের বাড়িতে। আচ্ছা। তো কত সালে আপনাদের এই বাড়িটা হলো আনুমানিক? আমার বাড়িটা হলো তখন হচ্ছে আপনার ইনকমপ্লিট অবস্থায় আমি উঠছি, কিন্তু এটা কমপ্লিট করতে 87 সাল লাগছে। ঠিক আছে, বলেন। তারপরে যাই হোক, আমি ওইভাবে পড়াশোনা করতেছি। আমি কোনো পড়াশোনা যখন করে আমি বাড়িতে উঠলাম, ছেলেটাকে নিয়ে আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড কাজের লোক রেখে দিল, সবকিছু আমার সাংসারিক দিক থেকে আমি কোনো কষ্ট আমাকে করতে দেয়নি। তো ছেলেটা যখন একটু 3.5 বছর বয়স হলো তখন আমি ওকে, আমার পাশে একটা স্কুল আছে মিশনারি স্কুল, আমি ওখানে ওকে ভর্তি করলাম। আচ্ছা। তো ওখানে ভর্তি করে ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম। তো এইভাবে একটা পর্যায়ে ও যখন ক্লাস 2-তে উঠলো তখন ওখানে ক্লাস 2 ফাইনাল পরীক্ষা হয়ে গেল। ক্লাস 3-তে আমি ওকে খুলনা জেলা স্কুলে ভর্তি করি। টেস্ট দেওয়া হলো, টেস্ট এলাও হলো, তারপরে আমি ওকে ওখানে ভর্তি করি। আমাদের জীবনটা খুব ভালোই কাটতেছিল আমার হাজবেন্ডকে নিয়ে। আমার তো অনেক সুখের একটা জীবন ছিল, যেটা আমি আসলে ভাষায় বলতে পারবো না। মানে আমার গায়ে একটু কোনো রকম একটু ব্যথা লাগলে মনে হতো যে তার জন্য কলিজাটা ছিঁড়ে গেল। খুব ভালোবাসতো আপনাকে? প্রচন্ড ভালোবাসতো। তা ছেলে নিয়ে কষ্ট করতাম দেখে সে আমাকে 2টা কাজের লোক রেখে দিচ্ছে, একটা রান্না করার জন্য, একটা ঘরের কাজ করার জন্য। আর আমার একটা সিকিউরিটি গার্ড ছিল, তার ডিউটি ছিল আমার বাচ্চাটাকে বিকালে বিকালে একটু ঘুরতে নিয়ে যাবে। নিউ মার্কেটের সাইডে, তো নিউ মার্কেটের আশেপাশে ঘুরতে নিয়ে যাবে। তো এইভাবে আর কি বাচ্চাটাকে মানুষ করলাম, বড় করলাম। আমার লাইফের সবকিছুই এখন ও হয়ে গেল, আমার তো আর কিছু নাই। আর একটা জিনিস ছিল কি, আমার হাজবেন্ডের একটা জিনিস, আমি ঘরে বসে থাকাটা সেও খুব পছন্দ করতো না। আচ্ছা। আমি একটু বাইরে, সে কোথাও গেলেই বলে কি, চলো না আমার সাথে ঘুরে এসো, চলো, ঘরে বসে বসে কি করবা, ঘরে বসে থাকলে চিন্তা করবা, এটা করবা এটা করবা। আর ছেলে নিচে খেলা করতেছে, আচ্ছা করুক না, সিকিউরিটি আছে তো দেখতেছে। তো এইভাবে আর কি আমাদের লাইফটা খুব ভালো, খুব সুন্দরভাবে আমাদের একটা জীবন কাটতেছিল। তা এর ভিতরে আমার হাজবেন্ডের কিছু এদিক ওদিক ট্রান্সফার হলো, যেমন বরিশালে হলো, যশোরে হলো। আমার বাবা কিন্তু ওই সময় যশোরেই আছেন আর কি। যাই হোক, ছেলে এইভাবে তো চলতেছে। আমি খুলনাতে থাকি, পরে উনি ট্রান্সফার নিয়ে ঢাকাতে চলে আসলেন 96 সালে। জি। তো ঢাকাতে উনি যখন চলে আসলেন তখন আমি খুলনাতে থাকি। ছেলে তখন আমার এসএসসি পরীক্ষা দিল। আচ্ছা। এবং যশোর বোর্ডের ভিতরে সে 72 জন স্ট্যান্ড করছে, তার ভিতরে সে একজন। 72 জন তো স্ট্যান্ড করার কোনো সুযোগ নেই, কারণ আমি যদি 20 জন স্ট্যান্ড করে না, ওখানে গোল্ডেন সিস্টেম আসছে। তো গোল্ডেন সিস্টেম। কত সালের পরীক্ষার কথা বলছেন আপনি? আমি এটা বলছি আপনার 1 সালের কথা। 2001 সালে? জি। ঠিক আছে। যাই হোক, আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে? হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করছে। তখন ওর বাবার ইচ্ছা হলো কি যে ঢাকাতে নিয়ে এসে সে পড়াশোনা করাবে এবং আমাকেও নিয়ে আসবে। আচ্ছা। আমার আবার ঢাকা শহরে বসবাসের জন্য আমার কিন্তু আসলে পছন্দ না। আমাদের খুলনাতে আমরা যতটা আরামে বসবাস করি বা আমরা যতটা ভালোভাবে থাকতে পারি, ঢাকার মানুষের জীবন আমার কাছে খুব কঠিন মনে হয়। এটা কি আপনি আগে থেকেই জানতেন নাকি আসার পরে? না, আমি আগে থেকেই জানতাম। যেহেতু আমার ভাই বোনরা আছে, আমি আসতাম, আসা যাওয়া করি। না, এটা আপনি একদম 100% সত্যি কথা বলেছেন। বিশেষ করে শহরতলি এলাকায় যারা বড় হয়েছে তারা ঢাকা শহরে এসে মানিয়ে নেওয়া খুব কঠিন। এবং এটাও আবার সত্য যে 2, 4, 10, 15 বছর যখন ঢাকা শহরে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন ঢাকা শহরের মানুষ আবার অন্য জেলায় গিয়ে থাকা সেটাও খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ। তো তখন আমার ওই হাজবেন্ড যখন এখানে আসলো তখন সে বললো কি যে ছেলে তো ম্যাট্রিক পাস করছে, ভালো রেজাল্ট করছে, তো আমি তো ছিলাম না, তুমি তো সবকিছু করছো, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ভালো গিফট থাকবে। ওই সময় ওই 1 সালে উনি ফার্স্ট আমাকে ওই ছেলের রেজাল্টের উপরে ভিত্তি করে আমাকে ফার্স্ট মোবাইল গিফট করে উনি।
আপনাকে মোবাইল গিফট করলো? হ্যাঁ, আমাকে। আচ্ছা, যাক, আমি তখন ওই ছেলেকে উনি ঢাকাতে নিয়ে আসবে, এখানে কোচিং করাবে, ভর্তি আপনার করাবে। ছেলে কোন বিভাগে ছিল, মানবিক, সায়েন্স না কমার্স? সায়েন্স। সায়েন্সে ছিল। সায়েন্সে থেকে এত ভালো স্টুডেন্ট ছিল? হ্যাঁ, খুবই ভালো স্টুডেন্ট ওকে। এখনো পর্যন্ত। আপনি ওর হাতের লেখা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর হাতের লেখা, কিন্তু ওর হাতের লেখাটা আমি ওকে শিখাইছি। বিউটিফুল, বিউটিফুল। ঠিক আছে, আপনি এসএসসি পরে কি করলেন? ওই লেখাপড়া বন্ধ করে দিলেন? আমি লেখাপড়া বন্ধ না, হ্যাঁ কিছুটা সময় গ্যাপ রাখলাম। আচ্ছা, ঠিক আছে, সামনের দিকে আগে। তারপর? হ্যাঁ, তারপরে যখন আমি ছেলেকে জেলা স্কুলে দিলাম, তখন আমি ওই ছেলেকে যখন পড়াইতাম, আমি নিজেও টিচার পড়াতো, তারপর তো আমাকে গাইড করতে হতো কিছুটা। তো ওকে যখন পড়াতে শুরু করলাম, তখন আর কি আমি নিজে আবার পড়াশোনা শুরু করি। এটা কি মানে এসএসসির আগে, ছেলের এসএসসির আগে না পরের ঘটনা? ছেলের এসএসসির আগে, আগের ঘটনা। ওকে। আমি আবার পড়াশোনা শুরু করি এবং আমি ওই সময় আবার যাই হোক, আমি পরবর্তীতে আর কি এটা আবার আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি দেন নাকি এইচএসসি? এসএসসি দিই। ম্যাট্রিক তো আপনি পাস করলেন? হ্যাঁ, তারপর আবার দিলেন? আবার দিলাম এই কারণে, আমার ভাসুর ছিলেন কলেজের প্রফেসর, তো তা বললো দেখো যে মানুষের ভবিষ্যৎ তো কিছু বলা যায় না, যদি পরবর্তীতে ওর চাকরিতে বাকি কিছু করতে চায়, তো ওর যে এই গ্যাপটা, এই গ্যাপের জন্য দেখা যাবে যে ওর চাকরিতে অনেক সমস্যা হতে পারে বা নাও হতে পারে চাকরি। আচ্ছা, তা ও নতুন করে আবার শুরু করুক। আবার নতুন করে এসএসসি পরীক্ষা দিলেন? হ্যাঁ। পাস করলেন? হ্যাঁ, তখন আমি পরীক্ষা দিলাম, পাস করলাম, ম্যাট্রিক পাস করলাম, ইন্টার করলাম, ডিগ্রিও করলাম। তারপরে আমার ছেলে ম্যাট্রিক পাস করলো। আচ্ছা, ম্যাট্রিক পাস করলো। হ্যাঁ, আমরা যে গল্পে ছিলাম, যেখানটায় ছিলাম, যে আপনি ঢাকায় আসার কথা বলছিলেন আপনার জামাই। হ্যাঁ, তারপরে যখন ঢাকাতে চলে আসা হলো, এখানে কোচিং করার পরে ছেলে রাইফেলস পাবলিকে পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা দিল, ওখানে টিকে গেল। আচ্ছা। তো টিকে যাওয়ার পরে ওর বাবা ওকে ওখানেই ভর্তি করলো এবং তখন আমাকে বললো যে এরকম ছেলে তো চান্স পেয়ে গেছে, তুমি ওখানে একা একা কি করবা, তুমি চলে আসো। আমার এটা খুব একটা বেশি ইচ্ছা ছিল। চলে আসো মানে কি? মানে আপনার জামাই তখন ঢাকাতে? হ্যাঁ, আমার জামাই তখন ঢাকাতে। উনি কি করতো? উনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি করতেন। আচ্ছা, ওকে। তো আপনি ওখানে একা একা কি করবেন, এই জন্য ঢাকায় আসতে? হ্যাঁ, চলে আসতে বলছে, কিন্তু আমার এই বাড়ির মায়াটা ছেড়ে না আমি কোথাও গিয়ে থাকতে পারতাম না। আচ্ছা। তো তখন আমি, বাড়ি তখন কয়তলা হয়েছে আপনাদের? আমার বাড়ি অলরেডি তখন ডবল ইউনিটের 4 তলা। 4 তলা বাড়ি। আচ্ছা। তা আমি তখন আর কি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ছেলে চান্স পেয়েছে ঠিক আছে, কিন্তু ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ইন্টারটা এখানে খুলনাতে করাই, তারপরে ও ঢাকাতে যে অনার্স করবে। তা ওর বাবা আপত্তি করলো। হ্যাঁ, আপত্তি করলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই যে ইন্টারটা করাতে ঢাকাতে নিয়ে আসলো, তখন যেন ছেলে একটু কেমন হয়ে গেল। একটা পর্যায়ে ওর বাবা আমাকে বললো, ইন্টার পাস করার পরে ইন্টার লাস্টে সেকেন্ড ইয়ারে চলা অবস্থায় আমাকে একদিনকে বললো কি, ছেলে তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি ছেলে নিয়ে খুলনা চলে যাও। আচ্ছা, একবার ইন্টার পরীক্ষার আগ মুহূর্তে? হ্যাঁ। তখন আমি বললাম কি যে আমি তো প্রথমে তোমাকে এই জিনিসটা বলছিলাম, তুমি আমার কথাটা তো শুনলা না, এখন তো নিয়ে আসছো, এখন এই মুহূর্তে তো আমি নিয়ে যেতে পারবো না ছেলে। তা বললো কি যে তাইলে আমি এখন কি করব, কারণ আমি সারাদিন অফিসে থাকি আর তুমি এই ঢাকা খুলনা দৌড়াদৌড়ি করতে থাকো, ছেলে কি করে না করে আমি তো কিছু বুঝি না। এরপরে আমি এখানে একটু অবজেকশন দিলাম যে না, ও ইন্টারটা করুক, তারপরে দেখা যাবে কি করা যায়। তো ইন্টারটা পাস করলো। হ্যাঁ, রাইফেলস পাবলিকের থেকে ইন্টারটা পাস করলো। পাস করার পরে রেজাল্টটা কেমন ছিল? এসএসসির মতো ছিল নাকি খারাপ হলো? হ্যাঁ, রেজাল্টটা ভালো ছিল। তো ওর যেদিন রেজাল্ট হবে তার আগের দিন আছে আহসানুল্লাহ প্রাইভেটে আর কি অনার্সের জন্য পরীক্ষা হলো। আচ্ছা। কিন্তু তখনও ইন্টারের রেজাল্ট হয়নি। আচ্ছা, ইন্টারের রেজাল্ট না হলে পরীক্ষা হয় কিভাবে? হ্যাঁ, এটা হলো এবং ও পরীক্ষাও দিল। ওকে, ইন্টারেস্টিং। যেদিনকে ওর ইন্টারের রেজাল্ট হলো সেদিনকে আহসানুল্লাহর রেজাল্ট হলো। ছেলে এদিকে ইন্টারও পাস করে গেছে, ওদিকে আহসানুল্লাহ চান্স পেয়ে গেছে। আচ্ছা। তো এটা যখন হলো তখন আর কি সেইভাবে ওকে ভর্তি করার জন্য সব ব্যবস্থা করা হলো এবং ভর্তি করে। আহসানুল্লাহতে কেন ভর্তি করার চেষ্টা করছিলেন আপনারা? এটা আমার ভাই হচ্ছে, সাধারণত তো পাবলিকে সবাই ট্রাই করে প্রথমে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। হ্যাঁ, কিন্তু ওর বাবার ইচ্ছা ছিল যে, ওরা বাবার একটা ধারণা ছিল কি যে মনে হয় প্রাইভেটে পড়াশোনা ভালো হয়। ওকে, এইটা আর কি। ওকে। তা যাই হোক, সেটাই আর কি করছে। করার পরে ওখানে ওর বাবা আরো বেশিরভাগটা সময় এখানে থাকতো আর আমি খুলনাতে। এর মধ্যে আবার আমার একটা চাকরি হয়ে যায়। একটা চাকরি হয়, আমার পোস্টিংটা, আমি তো খুলনার থেকে অ্যাপ্লাই করি চাকরির জন্য, তো ওখানে আমার পোস্টিংটাও খুলনাতে হয়ে যায়। আমি তখন খুলনাতে। কিসের চাকরি ছিল এটা? এটা ছিল ওই যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্টের। তো আমার চাকরিটা ওখানে হয়। আমি কিভাবে জয়েন করলেন ওখানে? আমি ওখানে কোঅর্ডিনেটর। ওকে।
তা আমি ওখানে আর কি জয়েন করি। আর বাবা ছেলে ঢাকাতেই থাকে। আমার ওখানে চাকরির বয়স যখন আমার 1 বছর হলো, তখন আর কি আমি প্রতি মাসের 7 বা 8 তারিখে আমি ওই খুলনা থেকে আমার রিপোর্ট নিয়ে আমার হেড অফিসে আসতে হতো। আচ্ছা। তো আমি সেইভাবে আসবো। হঠাৎ করে 4 তারিখে আমি আসি, 7-8 তারিখে আমাকে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আমাকে ফোন করে বলতেছে যে আমার না শরীরটা ভালো না, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আপনার জামাই বলছে? তখন আমি বললাম কত সালে এটা? এটা হয়েছে 7 সালে, 2007 সালে। 2007 সালে। তা আমি বললাম কি, তোমার যদি বেশি সমস্যা হয় আমি এখনো চলে আসতে পারবো, কারণ কোনো সমস্যা আমার নাই। তা বলতেছে না, বেশি তেমন কোনো কিছু না, তুমি ধীরে সুস্থে যেরকম আসো এইভাবে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমি না, আসার আগে আপনাকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া কত আসতো ওই সময়টাতে? 15 থেকে 16 হাজার টাকা। 15 থেকে 16 হাজার টাকা পুরো বিল্ডিং মিলে? হ্যাঁ, পুরো টোটাল বিল্ডিং। আর আপনার জামাই তো জব করতোই। জি। তো আপনার জামাইও তো মোটামুটি ভালো অঙ্কেরই বেতন পেত, আমি যদি ভুল না করে থাকি। তারপরও আপনার জব করার, আমি বলছি না আপনি জব করেন, সেটাতে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু মানুষ তো সাধারণত আমাদের সামাজিক বিন্যাসটা তো এরকমই যে প্রয়োজন না থাকলে আসলে মেয়েরা তেমন একটা জবে যান না, এটাই আমরা দেখে থাকি। তো আপনার তো বোধহয় সেরকম ক্রাইসিস ছিল না অর্থে? না। তো তারপরও আপনি কেন জবে গেলেন? কেন গেলাম এটাই হচ্ছে যে আমার বাড়িতে, আমি যে ঢাকাতে আসছি, আমার বাড়িতে যে কেয়ারটেকার রেখে আসছি, এই কেয়ারটেকারটা আমার বিদ্যুৎ বিল নিয়ে অনেক ঝামেলা করে ফেলছে। তো ঝামেলা করে ফেলার পরে একটা পর্যায়ে আমরা দুজনে বসে আলাপ করলাম কি, যে এরকম অবস্থা হলে তো এরকম বিদ্যুৎ নিয়ে ঝামেলা করলে তো প্রায় বিদ্যুৎ অফিস থেকে এসে লাইন টাইন কেটে দেওয়া, ভাড়াটেদের সমস্যা, আর এই খুলনা থেকে আমি, এই ঢাকা থেকে আমি যে এইভাবে তো সমস্যার সমাধান করা ঠিক মানে সম্ভব হয় না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। তখন আমার হাজবেন্ড বললো কি, যে আচ্ছা দেখি কি করা যায়। তারপরে যখন আমার ওই চাকরিটার জন্য আমি অ্যাপ্লাই করছি, এটা তার আগ্রহে করছি। তো তখন ওই আগ্রহটা স্যার এই কারণেই ছিল যে যদি খুলনাতে আমার চাকরিটা হয় আর আমি খুলনাতে থাকতে পারি, তাহলে আমার বাড়িতে কেয়ারটেকারের দরকার হবে না, আমার নিজের তত্ত্বাবধানে আমার বাড়িটা থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না। তো এটা বললাম। তখন আমি যখন চাকরিটা হলো, আমার চাকরিটা আসলে বেশি টাকার জন্য আমার চাকরিটা করা ছিল না। অফিস থেকে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আর কি এমনি উনি মানে নিজে যখন দুপুরে সকালে যে অফিসে গিয়ে আমাকে একটা ফোন দিত, বা বাসা থেকে বের হওয়ার সময় ফোন দিছে, দুপুরে যখন সে খেতে বসবে তার আগে, এই অফিসেই তো খাওয়া দাওয়ার সিস্টেম ছিল তার, অফিস দুপুরে খাওয়া দাওয়ার আগে আমাকে ফোন দিত। কারণ আমি না খাওয়া দাওয়ার প্রতি আমার আবার একটু খুব অনীহা, মানে অনীহা বলতে কেমন, এই বাচ্চাদের মতো আমাকে জোর করে ধরে কেউ খাওয়াইতে পারলে মনে ভালো হয়, কারণ একা একা থাকি তো, খুবই আমার ভাতটা মোটেই আমার একেবারে পছন্দ ছিল না। আচ্ছা, এরকম আর কি। তো আমার যে পার্মানেন্ট কাজের লোকটা ছিল, ওকে সবসময় এটা সে সতর্ক করে দিত, এবং ওই খাওয়ার আগে আমাকে খালি জিজ্ঞেস করতো, তুমি যে কোথায় আছো? অফিসে। তা খাওয়া দাওয়া কি করছো? তা না, বাইরে বেরোয় দেখো সামনে ভালো কোন রেস্টুরেন্টে বসে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে খাবো। আমি আরো বরং উল্টা রাগ করতাম তার উপরে, যে কি আমাকে কি ছোট মানুষ পাইছো নাকি, তুমি এরকম করো কিসের জন্য? এখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার এখন আসার দরকার নেই, তুমি তাহলে 7 তারিখেই আসো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমার ছেলে তো এখানে আছে, তো 4 তারিখেই, এই কথা 4 তারিখ দুপুরে আমার সঙ্গে হলো। দুপুরে আমি যখন অফিস থেকে বাসায় আসছি, বাসায় এসে তখন তো মোবাইলে কার্ড সিস্টেম, আমি বাসায় এসে রেস্ট নিয়ে আমি মোবাইলের দোকানে যেয়ে আমি কার্ড কিনতে গেছি। তখন আমাকে আমার ছেলে ফোন দিয়ে বলতেছে, আব্বুকে নিয়ে আমি একটু শ্যামলীতে আসছিলাম, তাই সংসদ ভবনেই থাকতো আর কি। তা বলছে যে আব্বুকে নিয়ে আমি শ্যামলীতে আসতেছিলাম, তো এই সময় আর কি আব্বু একটু কাশি দিল, বুকে ব্যথা করতেছে। আচ্ছা। তো বুকে ব্যথা করলে আমি সাথে সাথে সরোয়ার দিদি নিয়ে ডাক্তার দেখালাম। তো তুমি যদি কি হয় আমি তোমাকে জানালে তুমি রওনা দিও। আচ্ছা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে আর কি 10-15 মিনিট পরে ছেলে আবার ফোন ব্যাক করলো। ফোন ব্যাক করার পরে আমি বলছি কি ব্যাপার? তো বলছে আম্মু ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার যখন আব্বুকে দেখে কি করলো, আমাকে তো ভিতরে ঢুকতে দেয়নি, তো দেখলাম যে একটা হুইল চেয়ারে আব্বু সেন্সলেস অবস্থায় উপরে নিয়ে গেল। তারপরে 10-15 মিনিট পরে ছেলে আমাকে আবার ফোন দিল, দিয়ে বলতেছে আব্বুর অবস্থা বোধহয় ভালো না, আমাকে ডাক্তার বললো 2টা ইঞ্জেকশন এনে দিতে। তো আমি 2টা ইঞ্জেকশন এনে দিছি, আব্বার বুকের ওখানে ইঞ্জেকশন 2টা পুশ করছে, আর আব্বাকে ক্যাবিনে দেওয়া হয়েছে, কোনো সেন্স নাই, তুমি রওনা দাও। তো ওই মুহূর্তে আমি আর কি সাথে সাথে আমি টিকিট করে আমি
9:45 আগে কোনো গাড়ি পাই না। তো আমি বাসা থেকে যে আমার কাজের মেয়েটা আমাকে গুছাই দিল, আমি রেডি হয়ে স্ট্যান্ডে আসলাম, গাড়িতে উঠবো, আমার ব্যাগ দেওয়া হয়ে গেছে, আমি উঠবো। ঠিক সেই মুহূর্তে আমার ভাসুরের ছেলে, তারাও ঢাকাতেই থাকে, ও ফোন করে আমাকে বলল যে চাচি কোথায় আছেন? তাই আমি বললাম আমি গাড়িতে উঠতেছি। বললো আপনার আসার দরকার নাই, চাচা মারা গেছে। শুধু এই কথাটুকু শোনার পরে আমি আর কিছু বলতে পারি না। তো একেবারে সুস্থ একটা মানুষ ছিলেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, একদম হঠাৎ করে, মানে আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছে, উনি শেভ করবে, করে বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়বে। আচ্ছা, এই ছিল তার টার্গেট। কিন্তু ওই যে আসরের নামাজটা পড়ে আসছে আর মাগরিবের আজানটা দিছে, সে। আমরা কষ্ট পাচ্ছি, নিশ্চয়ই কষ্ট পাওয়ার মতোই বিষয়, প্রতিটা মৃত্যুই আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু জীবন যেরকম সত্য, মৃত্যু সেরকম শাশ্বত সত্য। একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রকৃতিতে যার প্রাণ আছে তার মৃত্যু ঘটবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমরা মৃত্যুকে স্মরণ করি না, এবং করি না বলেই দেখবেন যে আসলে প্রতি মুহূর্তেই অনেক ধরনের ভুল ভাল করে ফেলি। চিন্তা করে দেখুন, আপনি একটা মানুষ, এই মুহূর্তে যারা আমার রেডিওটা শুনছেন, লাখ লাখ মানুষ আপনারা শুনছেন, লাখ লাখ মানুষ, কিন্তু একবার যদি খুব খুব মানে গভীরভাবে একটু চিন্তা করে দেখেন যে এমনও হতে পারে আজকের এই অনুষ্ঠানটি আপনার জীবনের শেষ শোনা অনুষ্ঠান, কিংবা এই রাতটি আজকে আপনার জীবনের শেষ রাত, কিংবা আমি কিবরিয়া আমার জন্য হয়তোবা এটা আজকের জন্য মানে আজকের মতো শেষ অনুষ্ঠান হতেই পারে। যে কোনো মুহূর্তে এমন হতে পারে যে অনুষ্ঠানটা করে বাড়ি ফিরতে পারবো না, সৃষ্টিকর্তা হয়তোবা নিয়ে যাবেন। তো এই যে মানে ফিলটা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা আসলে খুব বেশি খারাপ কাজ করা মানে সম্ভবই না আসলে, কারণ যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, যে কোনো মুহূর্তে আমরা মুসাফিরের মতো, প্রত্যেকটা মানুষ আসলে আমরা মুসাফির, এবং খুব অল্প সময়ের জন্য এসেছি, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমরা এটা চিন্তা করি না, এবং এই চিন্তাটা যদি আবার খুব গভীরভাবে করা শুরু করি, তাহলে জীবনের সামনের দিকে এগোনোও খুব মুশকিল। হ্যাঁ, যাই হোক, এটাই মানে ওনার মৃত্যুটা দেখুন, মানে অচিন্তনীয়, মানে কোনোভাবে চিন্তা করা যায় না, তাই না? মানে শেভ করে জাস্ট মাগরিবের নামাজ পড়বে, এই তার আগ মুহূর্তে, নামাজের আগেই তাকে আল্লাহ। এবং সে কাজের বুয়াকে বলছে যে আমি গোসল করে আম খেয়েছে, আম খেয়ে বলছে যে আমি যাচ্ছি, আমি এসে আম খাবো, তুমি কেটে রেখে চলে যাও। আম খাওয়ার সুযোগটাও তার হয়নি না। এই হচ্ছে পৃথিবী, খুব অল্প কিছুদিনের জন্য। তারপরও কত কলহ, কত অন্তর্দ্বন্দ্ব, কত ঝামেলা, কত রেশারেশি। আর একটা গুণ, তার অনেক গুণই ছিল, তার ভিতরে সবচেয়ে বড় যে গুণটা, আমি বিয়ের পর থেকে তাকে পারতপক্ষে কোনোদিন আমি খুব কম সময় কাজা নামাজ পড়তে দেখছি, কখন নামাজ সে কিন্তু করেনি। মাশাআল্লাহ। এমনকি যদি সে আমাকে বাইক নিয়ে বেরোতো, আমাদের মানে আমরা দুজনেই বাইকে বেরোতাম, এমনকি যদি সে বাইকে আজানে হলে আমাকে কোথাও একটু দাঁড় করায় রেখে বাইক সে মসজিদে ঢুকছে, আমি কিন্তু বেরোয় আসার পরে চিল্লাচিল্লি করতাম যে এটা কোন ধরনের অবস্থা। ঢাকা শহরেও তুমি আমাকে এরকম করো, বাইক শুদ্ধ রাস্তার পাশে দাঁড় করাই দিয়ে তুমি নামাজ পড়তে গেছো, কারণ বাইরে বাসায় গিয়ে কি পড়তে পারতো না? খুব ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি নিজেও বাইক চালাই, নিজেরও দুই একটা অভিজ্ঞতা আছে এরকম। আমি একটু জাস্ট সবাইকে একটু বলতে চাই, বিশেষ করে অনেকেই আছেন এতে হয়তো মনক্ষুণ্ণ হন, বিশেষ করে স্ত্রীরা হয়তো মনক্ষুণ্ণ হন, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে আপনাদের জন্য দুটো উপলব্ধির একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে হাজবেন্ড নামাজ পড়ছেন, আপনি পড়ছেন না, সেটা বড় কথা না, আপনার নিজেরও পড়া উচিত, সে একটা উপলব্ধি যদি আপনি ধর্মকর্ম মানেন। আরেকটা যেটা হচ্ছে, কেউ যদি করেন এরকম, আপনার জন্য হয়তো একটু অসুবিধাজনক হতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার সওয়াব হবে, আপনি তাকে সুযোগ দিচ্ছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। হ্যাঁ, সুতরাং আর যদি বেশি চাপ দেন, তাহলে ওই যে লোকটি নামাজ পড়তে যাচ্ছে, সে কিন্তু নামাজের মধ্যেও কনসেন্ট্রেট করতে পারবে না, ভাববে যে বাইরে কিনা কি হলো, বের হওয়ার পরে হয়তো বকাঝকা শুনতে হবে। এটা করা উচিত না, এটা গুনাহের ভাগীদার হয়ে যায় অনেকেই। তবে আরেকটা জিনিস তার ছিল, সে কোরআন শরীফ পড়তে পারতো না, আমি এটা পারি। জি। তো সে ওই যে আমপারা বলে, যেটা কোরআন শরীফ পড়ার আগে প্রথম যে আমাদের শেখার জন্য, ওই বইটা সে কিনে আমার কাছে অনেক সময় বসতো পড়তে। আচ্ছা। যখন একটু যুক্ত অক্ষর আসতো বা একটু কঠিন শব্দ আসতো, বলতো এটা বাদ দিয়েই পড়ি। হ্যাঁ, আচ্ছা। তো আমি বলতাম কি, তাহলে তো তোমার এই ওয়ার্ড মানে এটা তো ভুল হয়ে যাবে, অর্থটা তো ভুল হয়ে যাবে, ওইটা করলে তো হবে না, তোমাকে এটা পড়তে হবে। তো সে চেষ্টা করতো আর কি আমার কাছে বসে এটা পড়ার জন্য। কোরআন শরীফটা আসলে যারা পড়েন তারা তো বিশেষ সওয়াবের অধিকারী হন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে,
বুঝে পড়া উচিত, যেই পড়ছেন অবশ্যই এটা অবশ্যই বুঝে পড়া। আমাদের কিন্তু একটা রেওয়াজ আছে, আমরা দেখবো যে সকালবেলা উঠে সবাই কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তেলাওয়াতে তো একটা সওয়াব আছেন, কিন্তু যদি বুঝে পড়া যায় এবং সেটা যদি ব্যক্তি জীবনে আমল করে সেটা অনেক বেশি উপকারী। জি, তো আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি যেটা বলছিলেন যে উনি মারা গেলেন হঠাৎ করে এবং আপনি তখন বাসে ওঠার আগ মুহূর্তে এই ঘটনাটা, এবং তারপরে আপনি জানেন না যে আপনার কি হয়েছে, না সেন্সটা যখন ফিরলো তখন কি অবস্থায় দেখছেন? সেন্সটা যখন ফিরলো এর মধ্যে সম্ভবত আমার যে ভাড়াটিয়ার আছে এদের সঙ্গে তো আমি খুবই ক্লোজ। জি, তো সম্ভবত আমার ছেলে বোধহয় ফোন করে তাদেরকে কিছু জানাই দিছিল। জি, তো আমি যখন ওইখানে ফোনে কথা বলতেছি তখন আমি দেখি যে আমার বিল্ডিং এর লোকজনগুলা সব 7টা ফ্যামিলি, তো 7টা ফ্যামিলি দেখি যে এরা সব রিক্সা ভরে আসতেছে, আমি ওদের দিকে তাকায় আছি আর ফোনে কথা বলতেছি। এরপর আমি আর কিন্তু ওই খবরটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না, আমার হাত থেকে ফোন টোন সব ছুটে গা। তো যাই হোক, ওরা দেখি যে পরবর্তীতে যখন আমার সেন্স আসছে তখন আমি দেখি যে আমি আমার বাসাতে আমি খাটের উপরে আমাকে শোয়ায় রাখা হচ্ছে। কত সালের ঘটনা এটা? এটা 7 সালের জুন মাসের 4 তারিখের। আচ্ছা, 2007 সালের জুন মাসে। তো ওইভাবে আর কি রাতটা ওখানে বাড়িতে আমার বাড়িতে আমি কাটাই। এদিকে আমার ভাই বোন যারা আছে তারা সবাই মিলে, ছেলে সহ ভাই বোন সবাই মিলে তার ডেড বডি গ্রামের বাড়ি আমার যশোরের শ্বশুর বাড়ি ওখানে নিয়ে যায়। আপনি কি ওই সময় যাননি? আমি রাতে যাইনি, আমি ভোরবেলা উঠে, মানে এরা তো ঢাকা থেকে লাশ নিয়ে যাবে, আমাকে ছেলে বললো কি তুমি ভোরে রওনা দিও। আচ্ছা, আর ওর ফ্রেন্ডদেরকে বলে রাখছে যে এরকম তোরা মাইক্রো ভাড়া করে আম্মুকে গাড়িতে উঠাই দিস, আর সাথে কে কে আসতে চায় তাদেরকে দিয়ে মোটামুটি গাড়িটা রওনা করে দিস, আমি এখান থেকে আম্মুকে নামাই নিব। জি। তো সেইভাবে আমরা। আপনার ছেলে তখন কিসে পড়ছে? হাসানুল্লাহতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তখন আর কি আমি চলে আমার মা, আম্মা, আমি এবং আমার ওখানে আশেপাশে আরো এক অফিস কলিগ 5 জন আছে, তারা ভাড়াটিয়া সবাই মিলে মোটামুটি 2টা মাইক্রো নিয়ে আমরা বাড়িতে আসি, যশোরে আসি। আসার পরে আমি যখন বাড়িতে আসি ওই গাড়িতেই আমি সেন্সলেস হয়ে যাই আর কি। যখন আমাদের বাড়ির রোডটা ঢুকে না তখনই আমি সেন্সলেস। তো ওই অবস্থায় আমাকে বাড়িতে ঢুকানোর পরে কিভাবে কি করছে না করছে আমি জানি না। তো যখন আমার সেন্স আসলো আমাকে ধরে নিয়ে আমাদের উঠানের ভিতরে নিয়ে গেল, দেখলাম আমার হাজবেন্ডকে তখন গোসল করাচ্ছে। আমাকে পাশে একটা চেয়ার দিল, আমি বসলাম, তাকে গোসল করাচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। তো গোসল করানোর হয়ে গেল, কাপড় টাপড় আমার সামনেই কাপড় টাপড় পরালো, সব কিছুই করলো। এরপরে তাকে যখন তার লাশটা নিয়ে ওখান থেকে সরাই নিল, নিয়ে মসজিদের কাছে রাখলো, আমাদের পারিবারিক মসজিদ, পারিবারিক গোরস্থান। তো মসজিদের কাছে যখন রাখছে তখন প্রচন্ড একটা ঝড় আসলো, কোনো বৃষ্টি নেই, এত পরিমাণ একটা বাতাস আসলো যে কেমন যেন তোলপাড় হয়ে গেল, মানে 2-5 মিনিটের ভিতরে। তখন এই খাটিয়াটাকে মসজিদের ভিতরে নিয়ে রাখছে। তারপরে যখন ঝড়টা কমলো তখন তাকে বাইরে নিয়ে আসা হলো জানাজার জন্যে। তা আমাকে নাকি ওখানে নিয়ে গেছিল তাকে দেখানোর জন্যে, কিন্তু আমি দেখতে পারি নাই, মানে আমার সেন্স ছিল না। বুঝতে পেরেছি, মানে আমি দেখতে পারি নাই। তো ওই অবস্থায় আমাকে ওখানে একটু রাখলো, কিছুক্ষণ পরে আমাকে আবার ঘরে নিয়ে আসা হলো, পরে জানাজা হলো, মাটি হলো, সবকিছুই হয়ে গেল। এরপরে 3 দিন পরে আমি বাড়িতে সব মিলাদ টিলাদ দিয়ে আমরা সুস্থভাবে আমি খুলনাতে আবার ফিরে আসি। যেদিন আমি খুলনাতে ফিরে আসি ওই দিনকে রাতে আমার ফিরে আসার ব্রেন স্ট্রোক, না মাইন্ড স্ট্রোক করে। আচ্ছা, মাইল্ড স্ট্রোক, যেটাই হোক না ব্রেন ছিল, হ্যাঁ স্ট্রোক করে। তো রাত 12টার পরে ঘটনা ঘটে। তো আমার একটা ভাড়াটিয়া ছিল অল্প বয়সী, তো ছেলেটা ও আবার আমাদের ওখানের একটা ক্লিনিকের চাকরি করে। জি। ও তাড়াতাড়ি করলো কি, ওইটা হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আমাকে সাথে সাথে হার্টের একটা ডাক্তার ওনার ক্লিনিকে নিয়ে গেল। নিয়ে ওখানে 2 দিন রাখা হলো। রাখার পরে আমি যখন একটু সুস্থ হয়ে কথা বলতে পারছি তখন খালি একটা কথাই বললাম যে আমাকে বাসায় নিয়ে চলো, আমি এখানে থাকবো না, আমাকে বাসায় নিয়ে চলো। মানে আমি বাসায় আসার জন্য খুব অস্থির। তখন আমাকে বাসায় নিয়ে আসলো। এই আস্তে 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 আমি চাকরিটাও ছেড়ে দিলাম। আমি কিন্তু ওই মুহূর্তেই চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিয়ে আমি ওইভাবেই আসি।
মানে আমি যেন কেমন একটা হয়ে যাচ্ছি তখন থেকে। আচ্ছা, আমার ভিতরে আস্তে আস্তে পরিবর্তনটা আসতে শুরু করে, এবং পরিবর্তনটা আস্তে আস্তে তখন আমি দেখি কি যে আমার ছেলেটাও যেন কেমন হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম যে আমি তো গেলাম, ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। এইভাবে ঘরের ভিতরে সারাদিন দরজা আটকাই দিয়ে যে খাওয়া নেই দাওয়া নেই পড়ে আছে খুলনাতেই। তা আমার আম্মাকে বললাম যে মা তুমি আসো আমার কাছে, নাহলে তো আমি পাচ্ছি না। তা আম্মা আমার কাছে অনেকদিন ছিল আর কি। তো থাকার পরে যাই হোক ওই রান্না বান্না করতো বা ছেলেটাকে একটু খাওয়াইতো, আমাকে ওরকম খাওয়ার কথা বললে আমি চিলাচিলি করে উঠতাম। তো এইভাবে আর কি আমাদের মোটামুটি যাচ্ছে। তখন আর কি ওই যে আমার 3 তলা ভাড়াটি আছে, জি, এই করছে ওই 3 তলাতে থাকে। তখন আর কি ওই ছেলের এই অবস্থা দেখে আমাকে একদিনকে বলতেছে, আচ্ছা ছেলেটা এই অবস্থা, ছেলেটার তো আসলে পাগল টাগল হয়ে যাবে, তা ওকে একটা কাজ কামে তো দিতে পারতেন। তাই আমি বললাম ভাই আমার এখন ওই ধরনের মন মানসিকতা নাই যে আমি ওকে কাজে দিব, এখন আমি নিজেই চলতে পারছি না, তো আর একটু সুস্থ হই তারপরে দেখি চিন্তা ভাবনা করবো। আচ্ছা, তখন ওই মুহূর্তে উনি বলতেছে আমার অফিসের ম্যানেজারটা চলে গেছে, তা আমার অফিসে কেউ একটু কাজ করবে। আমি বললাম যে ঠিক আছে আপনি ওর সাথে একটু কথা বলেন। তখন আর কি ওকে ডাক দিলাম, ও আসার পরে ওর সঙ্গে কথা বললো। তো ও বললো ঠিক আছে কাকু, আমি আপনার অফিসের যে কয়দিনের সমস্যা আমি করে দেই না। কিন্তু ওর তো লেখাপড়া করার কথা তখন, কিন্তু ও লেখাপড়া ছেড়ে দিল। বাবার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে দিল। এটা তো একবারেই মানে আমার কাছে বেমানান ঠেকছে। এত ভালো স্টুডেন্ট হঠাৎ করে লেখাপড়া কেন ছেড়ে দেবে? তখন আমি ওই তো এই যে কাজের ভিতরে তখন আমি ওকে বুঝাতে লাগলাম যে তুমি না আর যাই করো তুমি লেখাপড়াটা করো। তো অনেক ওই গ্যাপ দিল, মানে একটু গ্যাপ গেল, গ্যাপ যাওয়ার পরে অনেক বুঝাতে বুঝাতে তখন ও আবার আমাকে উল্টা বুঝাতে লাগলো। কি বুঝাতো? সবাইকে দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, আমার পড়াশুনো করতে এখন আর ভালো লাগে না, একটা সময় ভালো লাগছে, এখন ভালো লাগে না, তুমি কেন আমাকে জোর করো? হ্যাঁ, আচ্ছা দেখবো, তুমি বলতেছো যখন আমি চিন্তা করে দেখবোই করবো। পরে যাই হোক এইভাবে আর কি মোটামুটি অনেক কষ্ট করে আমি অনেক চাপের মুখে রেখে ভালোবেসে বুকে জোকে আদর যত্ন যাই করার পুরে টুরে মোটামুটি অনার্সটা করাই দিলাম। ওকে, অনার্সটা করলাম, করার পরে এখন ওই অফিসে কাজে গেল না, ওখান থেকে আর কি কাজ কাম করতো, কি টাকা পয়সা পাইতো না পাইতো এটা কখনো আমার কাছে বলতো না, দিত না। আর আমি এটা জিজ্ঞাসা করলে বলতো কি যে জাস্ট ম্যানেজার নাই, আমি একটু কাজ করে দিচ্ছি, সে কিছু দিলে দিল না দিলে না দিল, আম্মু এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো কাজ করতে করতে একটা পর্যায়ে সে ছেলেকে কি দিয়ে কি পরামর্শ করলো আমি জানি না, তখন হচ্ছে যে আপনার 9 সালের লাস্টের দিকে। ওকে, তখন আর কি ছেলেকে কি দিয়ে কি পরামর্শ দিল, তখন ছেলে আমাকে বলতে লাগলো যে আমি বাড়িটা ভাগ করে নিব। তাই আমি বললাম কি বাবা আমার তো আর কেউ নাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, এখন যদি আমি মারা যাই তা বাড়িটা তো তোরই, এটা আবার ভাগ করার কি হয়েছে? তা বললো যে না আমার অংশ আমি ভাগ করে নিব। তাই আমি বললাম যে বোঝানোর পরে অনেক কিছুই বুঝালাম, কিন্তু কোনো কথাই সে শুনতে চায় না। তো লাস্টে যখন আমাকে কোনো রকম কিছু করতে পারলো না, তখন আমার ওয়ার্ড কমিশনারের কাছে গেল। আচ্ছা, ওয়ার্ড কমিশনারকে গিয়ে বললো, তখন ওয়ার্ড কমিশনার আমাকে ডাকলো, ডেকে আমাকে বলতেছে আপা ছেলে তো এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, এটা আমি কি করব? তাই আমি বললাম কি আচ্ছা ভাই এসব ঝামেলা না করে দেখেন যদি মিউচুয়াল করতে পারেন ভালো, না পারলে আপনি ও যেটা বলতেছে সেটা করে দেন, আমার তো মন মানসিকতা এখন ভালো না, আমি এটার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তখন ওই আমার ছেলে এরা সবাই একসাথে হয়ে কমিশনারের কাছে গেল। আর হলো গিয়ে কমিশনারের খালাতো ভাই, কিন্তু এদের সঙ্গে রিলেশন খুবই খারাপ, রক্তের সম্পর্ক, কিন্তু এদের সঙ্গে রিলেশনটা ভালো না। তো এরা আবার ঠিক করলো কি যে দোতলাতে আমরা তো থাকি, ছেলে থাকে এক ফ্ল্যাটে, আমি থাকি আর এক ফ্ল্যাটে, মানে পুরাটাই আমাদের, দোতলা পুরাটাই আমাদের, কিন্তু ওইটাকে এখন ওই দোতলাটা বাদ দিলে নিচতলার 2টা ফ্ল্যাট হচ্ছে আমাকে দিল, আর 3 তলার 2টা ফ্ল্যাট, 4 তলার 2টা ফ্ল্যাট দিল হচ্ছে ছেলেকে, ছেলের চলাফেরা খাওয়া দাওয়ার জন্য, আর আমাকে দিল আমার খাওয়া দাওয়ার জন্য, আমাকে 2টা ফ্ল্যাট দেওয়া হলো। তো আমি সেইভাবে আছি, কোনো কিছু না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট আর করতেছি না, চুপচাপ আছি। তো একটা পর্যায়ে আর কি ছেলে একটা ডিট করলো আপনার সঙ্গে, আমার সঙ্গে না, আমার ভাড়াটাদের সঙ্গে ডিট করতে গেছে, মানে এটা থেকে আর কি এগুলা করাচ্ছে। বলছে কি যে তোর মা বিয়ে শাদী করবে, চলে যাবে, তারপরে সেই লোক নিয়ে এসে বাড়ি দখল দিবে, তোর কপালে মানে অনেক ভোগ আছে, তুই এইটা
এটা ডিলিট করে রাখ, পরবর্তীতে যাতে তুই না বিপদে পড়িস। দেখেন আমরা ভাড়া নিচ্ছি তো ভাইয়া, আমরা তো ভাড়া নিলাম আন্টির কাছ থেকে, আপনাকে কেন টাকা দিব? তো যদি আপনাকে টাকা দিতে হয় তাহলে আপনি আন্টিকে একটু ডেকে নিয়ে আসেন, ওকে উনি বললে আমরা আপনাকে দিব। ওকে। তো এইভাবে আর কি আমি ওখানে গেলাম। যাওয়ার পরে শোনার পরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তোমরা চুপ করো, দেখি আমি ওর সঙ্গে কথা বলে দেখি কি হয়েছে। তো আমি একটা পর্যায়ে ও যখন ঘরে আসে সেই সময় আমি যে বলতেছে কি আচ্ছা ভাই কি হয়েছে, কি উল্টাপাল্টা করতেছে কেন? আপনারা তো কমিশনারের মাধ্যম দিয়ে সবকিছু সেটেল করে নিয়ে আসছে, তো এখন এটা নিয়ে আবার কেন ঝামেলা করতেছে? তা বলতেছে কি যে এখন সেটা কি করে বলবো, এখন সে পুরা তার বাড়ির তো বেশি অংশ তার হিসাবে তো আপনি একটা ফ্ল্যাট পান, 7টা ফ্ল্যাট তো তার, তা আপনি এখন যদি সেটা জোর করে রাখতে চান ধরতে চান তাহলে তো আপনার এটা ঝামেলা হবেই। তাই আমি বললাম এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা কমিশনারকে দিয়ে করাইছেন বিচারটা, আমি কিন্তু করি নাই। তো এখন আপনারা কেন সেটা নিয়ে ঝামেলা করছেন? তো এক পর্যায়ে ওনার কাছ থেকে শোনার পরে ওনার কথাবার্তার ভাবভঙ্গি আমার কাছে ভালো লাগেনি, না লাগাতে আমি এসে ছেলের ঘরে ঢুকলাম। ঢুকে আমি ছেলেকে বললাম যে আচ্ছা তোর কি সমস্যা বলতো আমাকে, তোর যদি কোনো সমস্যা থাকে সেটা তুই আমার সাথে বল, কিন্তু কেন তুই ভাড়াটাদের কাছে গিয়ে এ সমস্ত বলে নিজেকে ছোট করতেছিস? জি। তো বলার সাথে সাথে ও আমাকে একদম ডাইরেক্ট একদম এইভাবে ওরকম খাটে বসা, আমি এরকম দাঁড়ানোর সামনে, তো এই কথাটা বলার সাথে সাথে আমাকে বলতেছে কি তুই আমার ঘরে ঢুকছিস কি জন্যে, তুই আমার ঘর থেকে বের হ। তাই আমি বললাম কি হ্যাঁ আমি তোর ঘরে থাকতে আসিনি, আমি তোর ঘর থেকে বের হব, কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিয়ে দে, আমি চলে যাচ্ছি। তা বলতেছে আমি যদি তোর প্রশ্নের উত্তর না দেই তুই আমার কি করবি? তাই আমি বললাম এইটা কোন ধরনের কথা, তোকে লেখাপড়া শিখাইছি, তোকে শিক্ষিত করছি, তোর মুখ থেকে এরকম ভাষা তো আমি কখনো আশা করি নাই। তুই জন্মের পর থেকে তোর সোনার চামচ মুখে নিয়ে তুই জন্ম নিচ্ছিস এক কথা বলতে গেলে, আজকে তুই কি ধরনের ভাষা ব্যবহার করতেছিস হ্যাঁ আমার সাথে? তো এই কথা বলার সাথে বলতেছে কি তোর কাছে কি আমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তো বলে আমাকে গলাটা ধরে একটা ধাক্কা দিয়ে একটা ঘরের ভিতরে ওই ফার্নিচারের ফাঁকা একটা চিপার মতন ওইটার ভিতরে ফেলে দিছে। ও কি বল, মানে এই ফার্স্ট আমার গায়ে হাত দিল, আমার গলাটা ধরে একটা এইভাবে ধাক্কা দিল, আর আমি একটা চিপার মধ্যে ঢুকে গেলাম, মানে যেখানে একটা ড্রেসিং টেবিল একটা রিডিং টেবিল মাঝখানে এতটুকু ফাঁকা, এর মধ্যে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমি আর উঠতে পারছি না ওখান থেকে। তো যাই হোক অনেক কষ্ট করে আমি খুব চেষ্টা করে আমি আর কি উঠলাম ওখান থেকে। ওঠার পরে আমি উঠে ওকে ঠাস করে একটা চড় লাগাই দিলাম। চড় দেওয়ার পরে ও কি করলো, আমার হাতে আমার এই বা হাতটা স্পন্ডালাইসিসের সমস্যা আছে, তো আমার হাতটাকে মোড়ায়ে ধরে আমাকে ফ্লোরে ফেলাই দিল চিৎ করে, একদম পুরা চিৎ করে ফেলে দিয়ে আমার এই 2টা পা এক জায়গায় করে ও একটা পা দিয়ে চেপে ধরছে, আমার পাটা চেপে ধরছে, আর একটা হাত দিয়ে আমার হাত ধরছে আর একটা হাত আমার এই জায়গাটায়। মানে আমার জিভ অলরেডি বের হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে কি এই মুহূর্তে আমি শেষ, এখন আমি যে কোনো রকম নিজেকে ওর কাছ থেকে ছাড়াই নিব আমি এরকম কোনো সুযোগ পাচ্ছি না। অনেক ধস্তাধস্তি করে মানে অনেক গুতাগুতি করে এক পর্যায়ে আমি একটা, আপনি আশেপাশে লোকজন ছিল না বিল্ডিং এ? হ্যাঁ বিল্ডিং এ, মানে এই যে চিল্লাচিল্লি হচ্ছে না, আমার বিল্ডিং এর সামনে পুরা লোক, কিন্তু নিচে কোলাপসিবল গেটে তালা মারা। আচ্ছা। সিঁড়ির ভিতরে দাঁড়ায় এগুলা দেখতেছে, বউ দেখতেছে, কিন্তু কোনো কথা নেই তাদের। আর বিল্ডিং এর লোকজন ওই একটু ডেয়ারিং টাইপের, মানে সত্যি কথা বলতে একদম আমি ক্লিয়ার যেটা বলবো সেটা হচ্ছে একটা সন্ত্রাসী, খুলনা শহরের সন্ত্রাসীদের ভিতরে সে একজন, এর পাল্লায় পড়ছে এই ছেলে। তো যাই হোক আমি এখন ওইখান থেকে তো কোন রকম তো ওকে লাথি মানে অনেক চেষ্টা করে মোটামুটি একটু উঠলাম। তো আমি ওখান থেকে কোন রকম ওকে ধাক্কাধাক্কি দিয়ে মানে একটু ছাড়াই আমি উঠলাম। উঠার পরে ও আমার হাত 2টা মোড়ায় পিছনে নিয়ে আমাকে ওর ঘরের থেকে আবার পিছনে ঘাড়ে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে ওর ঘর থেকে বারান্দায় বের করে নিয়ে এসে আমার এখানে একটা ঘুষি মারছে, চোখের মাঝখানে। হ্যাঁ ঠিক এই জায়গাটা একটা ঘুষি দেওয়ার সাথে সাথে আমার যে নাক দিয়ে রক্ত পড়তেছে না, মুখ দিয়ে পড়তেছে না, চোখ দিয়ে পড়তেছে, আমি কিছু বলতে পারবো না। লোকজন রাস্তায় সব জমা হয়ে আছে, সবাই দেখতেছে। মানে সে দৃশ্য, মানে আমি সেই মুহূর্তে আমার খুব মানে অবস্থা খুবই খারাপ ছিল,
কিন্তু আজকে না এসব কথা বলতে আমার চোখে কোনো পানি আসে না। এক্স্যাক্টলি, আমি সেটাই চিন্তা করছিলাম যে আপনার পানি আসে না, আমার চোখে পানি আসছে না। আমি মাফ করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। পৃথিবীর সবচাইতে দুর্ভাগা সন্তানের কথা আমি এই মুহূর্তে শুনছি। আমার শুধু এতটুকুই বলার আছে। আমি ডেফিনেটলি শিওর যে হয়তো আপনি অনুষ্ঠানটা শুনছেন। আপনি ধরেন আপনার মা যেটা বলে গেল সে অপরাধগুলো করেননি, কিন্তু ধরেন আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু বলার আছে, আপনার মা অনেক অপরাধ করেছে আপনার সাথে। আপনি যদি ধর্ম মানেন, ধর্ম তো একটা আছেই, যদি সামাজিকতা মানেন, যদি এথিক্স মানেন, যদি কিছুই না মানেন, শুধু মানবিকতা মানেন, হ্যাঁ, তাহলেও আমি বলবো যে সবচেয়ে অভাগা হচ্ছেন আপনি। যার পেটে বড় হয়েছেন, দুনিয়ার মুখ দেখেছেন, যার জন্য, যা রক্ত মাংস খেয়ে বড় হয়েছেন, যে আপনাকে কষ্ট করে বড় করেছে, সে যদি সারা জীবনও আপনাকে পেটাতো, এটা আপনার জন্য আশীর্বাদ। তার গায়ে হাত তুলেছেন মানে হচ্ছে আপনার নাই, আপনার আর কিছু নাই, আপনার না আছে ইহকাল, না আছে পরকাল, আপনি তো ওখানেই শেষ। মানে কত বড় পাপী যে আপনি। আপনার মা এই কথা বলছে এখানে এই অনুষ্ঠানে এসে, লাখ লাখ মানুষ সাক্ষী হয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে। আল্লাহ আপনাকে মাফ করুক, আমি জানি না মাফ করবে কিনা, মাফ করা উচিত কিনা। যে মানুষের, আপনি লেখাপড়া করেছেন, আপনি শিক্ষিত একজন মানুষ, এসএসসি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন, হ্যাঁ, আপনার অনার্সটাও শুনলাম পড়াশোনা করেছেন আপনি। ধরেন আপনার মা অপরাধী, আপনার দিক থেকে ভয়াবহ রকমের অপরাধী, হোক সে অপরাধী, কিন্তু ওই যে একটা কথা আছে না যে এক ধার দুধের দাম শোধ করা যায় না সারা জীবন গায়ের চামড়া করে দিলে। আপনি যা করেছেন সেটা মুখে আনার মতো নয়। এখন থেকে শুরু করে যদি সারা রাত ধরে আপনার এগেনিস্ট আমি বলি এই অনুষ্ঠানে, যদি শেষ না হয় এই অনুষ্ঠান, আমার মনে হয় আমি বলে শেষ করতে পারবো না যে আপনি কত বড় অপরাধ করেছেন, ভয়ানক রকমের অপরাধী। আমি এই উপলব্ধিটা আপনার মৃত্যুর আগে আসা উচিত, অবশ্যই আসা উচিত। এবং আমি জানি না আপনি বাবা কিনা, গল্প সামনের দিকে এগুলো বুঝতে পারবেন যে সন্তানের হাতে যদি কখনো মার খান, এর চাইতে কষ্টকর, এর চেয়ে জাহান্নাম ভালো। মানে এই ভদ্রমহিলার জীবনে কত বড় পাপ করেছিল জানি না, যে কারণে ভদ্রমহিলাকে এরকম একটা টাইম ফেস করতে হয়েছে। আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন, ওনাদের লাইফে তো ঘটনা একটা ঘটে গেছে, কারো লাইফে যাতে না ঘটে। হ্যাঁ, আমি এরকম অনেক গল্প পেয়েছি। আমি একটা সময় একটা রেডিওতে একটা অনুষ্ঠান করতাম, অনুষ্ঠানের নামটা আমি মেনশন করবো না, সেটা এইখানকার রেডিও অনুষ্ঠানের এথিক্স থেকে যায় না। সেখানে আমি পেয়েছিলাম যে সন্তান হয়ে বাবাকে খুন করেছে। সেটার পিছনে একটা ভয়াবহ রকমের লজিক ছিল। কিশোর অপরাধী ছিল সে, কিশোর অপরাধী। মনে হয় যদি ভুল না করে থাকি সাগর অথবা সম্রাট, কিছু একটা নাম হবে। এবং আপনি তার পুরো গল্পটা শুনলে বিশ্বাস করতে পারবেন না যে বাবা কত বড় অপরাধ করতে পারে সন্তানের ক্ষেত্রে। তবুও কি মানা যায় যে একজন সন্তান হয়ে বাবাকে খুন করতে পারে? কখনোই মানা যায় না। তো ওই অবস্থায় আমাকে দুইটা গেট, তো এই সাইড একটা গেট, এই সাইড একটা গেট, মাঝখানে সিঁড়ির স্পেসটা। তো তখন আর কি ঘুষিটা মারার পরে আমি পড়ে যাই। ওখান থেকে আমাকে টেনে ধরে উঠায় ওই সিঁড়ির স্পেসটা নিয়ে এসে আমাকে পিছন থেকে ওই সিঁড়ির স্পেসে নিয়ে আসছে। নিচে নামতে হলো তো সিঁড়ির নিচে নামতে হবে, এবং আমি এখানে আসছি নিচে নামবো, ওখানে ওয়াল। আমি যখন সিঁড়ি থেকে সিঁড়ির স্পেস আমার যখন নিয়ে আসছে, আমি কিন্তু অতটা অনুভব করি নাই। আমি কিন্তু অনুভব করতেছি আমার পরিস্থিতিটা কি। তো যখন আমি ওখানে আসার পরে ও একটা ধাক্কা দিছে যে ওই ওয়ালটাতে গিয়ে আমি বাড়ি খাবো এবং ওখানে আমি শেষ হয়ে যাব। এইভাবে আমার পিছন থেকে একটা ধাক্কা দিল ছেলেটা। ধাক্কা দেওয়ার পরে আমার নিচের ওই ভাড়াটেগুলো যখন এই বারান্দার ভিতরে চিল্লাচিল্লি হচ্ছে, বাইরের থেকে কেউ ঢুকতে পারছে না বা কেউ হেল্প করছে না আমাকে, তখন ওই নিচের ওই ছেলে দুইটা যে অবস্থায় ছিল, রাত তখন 11টার বেশি বাজে, ওরা দুইটা ছেলে দৌড়াইয়ে উঠে এসে দেখে কি অলরেডি আমি সিঁড়ির 5-6টা সিঁড়ির স্পেস নেমে গেছি। আর মনে হয় 1-2 সেকেন্ডের মধ্যে আমি ওয়ালে বাড়ি খাবো। আচ্ছা, ওই অবস্থায় আটকেছে। ওই অবস্থায় ওরা দুইজনে এসে আমাকে ধরে বসছে। ধরে দেখে যে আমার তো নাক মুখ রক্তাক্ত। আমার তখন ওদের এই সেন্স নাই, আমার তো সেন্স নাই, ওদের ওই অবস্থা। আমার গায়ের ওড়না খুলে আমার মুখটাকে পেঁচায় নিয়ে ওরা সাথে সাথে চলে যায় পাশে একটা, কোনো ডাক্তার তো পায় না। এই ঘটনা ঘটতে ঘটতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। কোনো ক্লিনিক ধারে কাছে নাই। তোরা তখন একটা মেডিসিনের দোকানে নিয়ে গিয়ে ওখানে নিয়ে আমাকে ড্রেসিং করে নিয়ে এসে আমাকে নিচতলায় রাখে। আমার একটা ভাড়াটের ঘরে রাখে। তো এই যখন আপনি ড্রেসিং করালেন কারো কাছ থেকে, কোনো হাসপাতালে করেছিলেন নাকি কোনো ফার্মেসিতে? না, ফার্মেসিতে। সাধারণত এরকম ঘটনা ঘটলে প্লিজ গো টু আ হসপিটাল, সরকারি হাসপাতালে যাবেন। সরকারি হাসপাতালগুলোতে আমি যত জানি ওয়ান স্টপ সার্ভিস আছে, এবং ওখানে গিয়ে আপনারা একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনাকে
ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। আমি বিশেষ করে বাবা মার শুধু না, যে কারো ক্ষেত্রে আমি বলছি, সরকারি হাসপাতালে গেলে আপনাদেরকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। কে করেছে আপনি চাইলে নামটা ওখানে মেনশন করতে পারেন। পরবর্তীতে আপনি যদি কোনো আইনি অ্যাকশন নেন, আপনার এই কাগজটা অবশ্যই লাগবে এবং এটার ভিত্তিতেই হবে, নইলে আসলে পরবর্তীতে আর কোনো কাজে লাগে না এগুলা। হ্যাঁ, তারপরে ওই অবস্থায় আমি তো আমার মুখ টুকের অবস্থা খুবই খারাপ ছিল, খাওয়া দাওয়া করতে পারছিলাম না, মানে গলা টলা ফুলে গেছে এবং গলায় ওর আবার হাতের নখ বড় বড়, এসব জায়গা সব মানে একদম কেটে কেটে গেছে আর কি, মানে ব্লেড দিয়ে টান দিলে যেমন। আপনি মা, আমি বিশ্বাস করি আপনি যা বলবেন আজকের অনুষ্ঠানে সবই সত্য বলবেন, এবং আপনি যে যার এগেইনস্টে বলছেন, পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষই আপনার, সে আপনার সাথে থাকুক আর না থাকুক, হ্যাঁ, আপনি তাকে পেটে ধরেছেন, এটাই আপনার সম্পদ। এবং আমি যত জানি আপনার সন্তান একটাই, রাইট? এরপর আর সন্তান হয়নি, সেটারও একটা স্টোরি আছে। আপনি আমাকে বলেন তো, আপনার সন্তান যে ইমব্যালেন্স আচরণ করছে, একটা মাত্র সন্তান, তাও ছেলে সন্তান, যার প্রতি আপনারা কোনো অন্যায় আচরণ করেননি, তখন যে ঘটনাটা আপনি বলছেন, সেই সময় বাবা মারা যাওয়ার পরে ওর ভিতরে কি কোনো আশঙ্কা ছিল যে আপনি অন্য কারোর সাথে সংসার করতে যাচ্ছেন, বা আপনাকে নিয়ে কোনো ছেলের সাথে কেউ কোনো গুজব শুনেছে? না, ও নিজে আমাকে বলতো কি যে দেখো এই বাড়িটা আমার বাবার, এই বাড়ির মালিক আমি। এটা তো প্রশ্নই ওঠে না, মানে এটা প্রশ্নই ওঠে না। আমি কেন বলছি, এই ধরনের কথাবার্তা তো ওর মাথা থেকে আসার প্রশ্নই ওঠে না, যে একটা মাত্র সন্তান আপনার, দেখুন একটা মাত্র সন্তান যাকে আপনি আপনারা দুজনই এত ভালোবাসা দিয়ে বড় করেছেন, আর তো কোনো উত্তরাধিকারী নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উত্তরাধিকারের প্রশ্নও যদি আসে, তাহলে লিগেলি সে আপনার চেয়ে বেশি পাবে, লিগেলি সে আপনার চেয়ে বেশি পাবে, সুতরাং এই প্রশ্ন তো আসেই না। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে মা আপনি, কিসের বাড়ি কিসের ঘর, তো মার সাথে এই ধরনের রেশিওটা কেন আসবে? যদি একটা ভাই হতো তাও একটা কথা ছিল, বোন হতো তাহলে একটা কথা ছিল, তো মার সাথে তো রেশিওর প্রশ্নটা আসে না। ও কি কোনোভাবে ইনসিকিউর ছিল যে আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলছেন, বা ও এমন কোনো? ও নিজেই আমাকে বলছে, ও নিজেই আমাকে বলছে যে আমি যেন বিয়ে করে এখান থেকে চলে যাই। ও নিজেই বলেছে? হ্যাঁ, ও নিজে আমাকে বলছে। ওই আপনাকে বলতো বিয়ে করে চলে যেতে? হ্যাঁ, আমাকে বলছে যে কোনো কারণ ছাড়া না, বলছে কি যে এ বাড়িতে তুমি থাকতে পারবা না, এটা আমার বাবার বাড়ি, আমার অধিকার আগে, তো এই বাড়িতে তুমি থাকতে পারবা না, তুমি হয় তোমার কোনো আত্মীয় স্বজন বা বাবার বাড়িতে চলে যাও, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, অথবা তুমি একটা বিয়ে করে নাও, আমার কোনো কমপ্লেইন নেই। এতটা অসন্তুষ্ট কেন সে আপনার প্রতি? এইটা হয়েছে কি, এই অসন্তোষটা হয়েছে এই যে নামের যে লোকটার কথা আমি বলছি, এর সঙ্গে এতটাই ও ক্লোজ হয়ে গেল যে ও আমার ঘরের থেকে খাওয়া বন্ধ করে দিল। তো আপনি এই লোকটাকে বাসায় রাখছিলেন কেন, বের করে দিচ্ছিলেন না কেন? আমি এই লোকটাকে নামানোর জন্য বহুত চেষ্টা করছি, এবং লাস্ট আমার কেএমপি থেকে শুরু করে, মানে খুলনা পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শুরু করে আমি প্রত্যেকটা প্রশাসনের সহযোগিতা চাইছি এবং দরখাস্ত করছি, এবং তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছি যে অবৈধভাবে সে আমার বাড়িতে বসবাস করছে, আমার ঘর ভাড়া দিচ্ছে না, নানাভাবে নির্যাতন করছে, আমার ছেলেটাকে সে অ্যাডিক্টেড করে ফেলছে, এইভাবে আমি দিচ্ছি, কিন্তু কাজ হয়নি, কোনো কাজ হয় না, কোনো কাজ। আমি প্রশাসনের কাছ থেকে আমি হারাম বলতে আমি এতটুকু উপকার পাই নাই, একমাত্র র‍্যাব 6 ছাড়া। ওনারা আপনাকে হেল্প করেছে? শুধু ওনারাই আমাকে হেল্প করছে, এবং সেটা লাস্ট মোমেন্টে এসে আমার মাথায় কেন যে এই বুদ্ধিটা খেলছিল। আচ্ছা, ফাইনাল ক্রোনোলজিক্যালি যাব, স্টেপ বাই স্টেপ যাব, গল্পটা সামনের দিকে এগোতে চাই। প্রিয় শ্রোতা, আমরা যেই ভয়াবহ রকমের একটা অভিযোগ মা তার সন্তানের এগেইনস্টে করছেন আজকে এখানে এসে, ঠিক অভিযোগ বলবো না, তার জীবন গল্প সেখানে বলতে এসেছেন, কারণ আজকের এই অনুষ্ঠান বলার পরে কিন্তু সে কারো কাছ থেকে বিচার চাইবে না। সে গল্পটা কেন বলতে এসছে সে প্রশ্নটা আমি পরে করব। খুব ভালো হতো যদি ওনার সন্তানকে আমি মুখোমুখি করতে পারতাম, কিন্তু আমাদের অনুষ্ঠানের কিছু এথিক্স আছে, কিছু নিয়ম আছে। আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন একটা ডিসক্লেইমার দেই ওখানে, যে এই অনুষ্ঠানে যে কথাগুলো যিনি বলেন এটা ইনভেস্টিগেটেড শোনা, এবং ওনার সন্তান সম্পর্কে এখানে বলছেন, আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওনার সন্তানের নাম আমরা এখানে প্রচার করিনি, এবং একই সাথে উনি যার এগেনস্টে এখানে কমপ্লেন করেছে ওনার ভাড়াটিয়া, তার নাম আমরা প্রচার করিনি, যাতে করে সুনাম তাদের যে মানে কোনো দুর্নাম না হয়। আমরা সচেতনভাবে চেষ্টা করি এই নামগুলো হাইড করে যাওয়ার জন্য। তবে একটা কথা ঠিক, আমরা আপনাকে উৎসাহ দেই না এই অনুষ্ঠানটা বিশ্বাস করার জন্য। যদি আপনি বিশ্বাস করতে চান আপনার মতো করে আপনি করবেন, শিক্ষণীয় পার্সপেক্টিভ থেকে, কারণ এটা ইনভেস্টিগেটেড শো না। অফকোর্স এটা ইনভেস্টিগেটেড শো না। একজন এসে বলে গেলেন, সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তার উপর নির্ভর করে। এবং খুব কষ্ট হচ্ছে যে যদি এখানে এসে ভাই তার বোনকে নিয়ে ভাবে বলতো, বা বোন এসে তো যদি ভাইকে নিয়ে ভাবে বলতো, আমি তাকে বলার সুযোগ দিতাম না, আমি তাকে অনুষ্ঠানে গল্পই বলার সুযোগ দিতাম না। কিন্তু যখন মা এসে একমাত্র সন্তানের এগেনিস্টে বলে, এবং তখন বলার সুযোগ দেই একটাই কারণে, যে মা হয়ে সন্তানের এগেনিস্টে কিভাবে মিথ্যা কথা বলবে, কেন বলবে, তার উদ্দেশ্যটা কি?
তার উদ্দেশ্য থাকতে পারে না। এবং এই ঘটনা কিন্তু একবার ঘটেনি, আরো বহুবার ঘটেছে। সামনের দিকে একটু এগোতে চাই। তবে নাথিং ইজ ইম্পসিবল। সন্তানের দিক থেকে যদি শোনা যায় তাহলে হয়তো তার জায়গা থেকে অনেক শক্তিশালী একটা যুক্তি ছিল, কিন্তু যেই যুক্তি আপনি দেন না কেন ভাই, আপনার মা যেহেতু বলেছে আপনি তার গায়ে হাত তুলেছেন, পৃথিবীতে মা যদি পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, বদ্ধ উন্মাদ, এমন উন্মাদ যে গায়ে কাপড় চোপড় রাখতে পারছে না, এরকম উন্মাদও যদি হয়ে যায়, তাকে একটা টোকা দেওয়ার অধিকার আল্লাহ দেয়নি, টোকা দেওয়ার অধিকার দেয়নি। আপনি যদি ধর্ম না মানেন, মানবিক জায়গা থেকেও আপনি সেটা পারবেন না। তাহলে এই পার্সপেক্টিভ থেকেই আমি আমাদের আজকের এই অনুষ্ঠানটাতে ওনাকে বলার সুযোগ দিয়েছি। জি বলুন। হ্যাঁ, ওখান থেকে করে নিয়ে আসার পরে আমাকে নিচে রাখা হলো। তো আমার একটা খালাতো ভাই, সে আবার ওই সময় পাশে থাকতো, ও আসছে, ও খবর পেয়ে আসছে। আসার পরে তখন আর কি আমার ভাই আর কি আমার ছেলেকে একটু বকাঝকা দিয়ে দিল। দিয়ে আমার যে নিজের ভাই, সে আবার ঢাকাতে থাকে, তাকে আবার ফোন করে জানানোর পরে তখন আমার ভাই ওকেও, আমার ওই খালাতো ভাইটাকে বলতেছে, এক্ষুনি ওকে নিয়ে তোরা সোনাডাঙ্গা থানাতে ওই পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেয়। ওরা এত বড় সাহস হলো কি করে? তো যাই হোক, এইভাবে আর কি এখন ও আমার ওই ভাইটা ওর সঙ্গে তর্ক বিতর্কে এক পর্যায়ে ও গেটে লক করে রাখছে, আর গেট খুলে না, ছেলে গেট খুলতেছে না, লক করে রাখছে। ও অনেক আমার ওই ভাইটা ধাক্কাধাক্কি করছে কিন্তু খোলেনি। ও পরে আর কেউ চলে গেল। পরে মানে দেখাশোনা করতে থাকে, আমার ভাইটা দেখতেছে। আমার মামা তো বোন একটা অ্যাডভোকেট, ও 2 দিন ও খবর পায়, কিভাবে যেন খবর পেয়ে ও আমাকে দেখতে আসে। দেখতে আসার পরে ও আমাকে দেখে বলতেছে যে আপা এই কি অবস্থা, এটা তো ঠিক না, আসলে ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। ও তো অনেকদিন থেকে এইরকম তো তোমাকে ডিস্টার্ব করতেছে, একটা মামলা করে দাও ওর নামে, ওকে জেলে ঢুকানোর ব্যবস্থা করে দিই, কিছুদিন একটু থেকে দেখি একটু শিক্ষা হয় কিনা। তা আমার ওই বোন আছে, মামাতো বোন, তারপরে মামা, খালাতো ভাই, মানে মোটামুটি ফ্যামিলির বেশ কিছু লোকজন আছে অ্যাডভোকেট খুলনাতে। তারা মিলে সবাই একটা পরামর্শ করলো, করে ওকে একটা মামলা দিয়ে, কোর্টের মাধ্যমে একটা মামলা দিয়ে ওকে জেলে দেওয়া হলো। দেওয়ার পরে তখন আর কি করলো, তখন 12 দিনের মাথায় ওকে বললো যে 65,000 টাকা খরচ করে ওকে বের করে নিয়ে আসলো। ওকে। তো ওই সময়টায় ওই যে ছেলে মারছে, আমি অসুস্থ, ওই সময় আমি আমার আম্মার কাছে গিয়ে থাকি আর কি, পাশাপাশি তো খুব বেশি একটা দূর না। আমি আম্মার কাছে গিয়ে থাকি। তো ওই সময় একটু সুস্থ হওয়ার পরে ওই যেদিকে ছেলেও বেরোয় আসছে, আমি একটু সুস্থ হইলাম, বাসায় আসলাম। বাসায় এসে দেখি কি যে আমার আলমারি ভেঙে, আমার আলমারি ভেঙে আলমারির ভিতরে আমার 7.5 ভরি অর্নামেন্টস ছিল, সেটা নিয়ে গেছে আমার, মানে হ্যাঁ, আমার ঘরের দরজা ভেঙে ফেলছে। ওকে। ঘরের দরজায় যে হ্যাজবোল্টটা দেওয়া, লকটা দেওয়া, এই লকটাকে কাটছে। কেটে আমার ল্যান্ডফোন, টিভি, গ্যাসের সিলিন্ডার, আমাদের ওখানে তো সিলিন্ডার ব্যবহার করি আমরা, সিলিন্ডার, তারপরে হচ্ছে যে আলমারির ভিতর থেকে আমার কাপড় চোপড়, আমার শীতের কাপড়, আমার পার্স পত্র, সার্টিফিকেট এবং আমার ফাইলপত্র যেখানে যা ছিল নেওয়ার মতন সবকিছু নিয়ে গিয়ে আমাদের যে দোতলায় পুরো একটা ফ্ল্যাট, তো একটা ফ্ল্যাটের মাঝখানে ও পার্টিশন দিয়ে দিচ্ছে ইট দিকেতে, দিয়ে আমারটা সেপারেট করে ফেলছে, ওরটা সেপারেট করে ফেলছে, এবং আমার ফ্রিজ ট্রিজ সব নিয়ে গেছে। আচ্ছা। তো আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি পরিস্থিতি তো দেখলাম, দেখে চুপচাপ আছি। এখন আমার আম্মা তো বলতেছে যে আমি কি তোকে এইভাবে রেখে যাব যদি রাত্রে আবার কোনো দুর্ঘটনা ঘটে? আমি বললাম যে না, তুমি যাও। আমি বললাম তুমি যাও, তুমি এত টেনশন করো না, আল্লাহ ভরসা, যাও, যা হবার হবে। তো যাক, আম্মা অনেক টেনশন করে, অনেক সাবধান করে দিয়ে বুঝাই টুজাই বলে চলে গেল। চলে যাওয়ার পরে এরপর থেকে তো অত্যাচার আমার পরে তো বাড়তে শুরু করলো, জেল থেকে বেরোয় আসার পরে। এখন জেলে কতদিন ছিল? জেলে ছিল 14 দিন। আপনি কি কেস করেছিলেন নাকি আলটিমেটলি এমনিতেই নিয়ে গেল জেলে? না, আমি ওই যে আমাকে মারছিল না, শুধু কমপ্লেইন করেছেন? ওইটার এগেইনস্টে একটা মামলা করছিলাম। মামলা করলে তো সে বের হয়ে আসলো কিভাবে, আমি ঠিক বুঝলাম না। মামলা করলেও বের হয়ে আসলো কিভাবে, এটা হচ্ছে কি আমারও এটা টার্গেট, যেহেতু মা মামলা করছে সেক্ষেত্রে তো অন্য কেউ বের করে নিয়ে আসতে পারে না বা পারার কথাও না, কিন্তু এখানে কোনো এখানে আচ্ছা ঠিক আছে, আইনগতভাবে আমি
মানে এটা আপনাকে বুঝাইতে পারবো না। যাই হোক, সে আপনি মামলা দিলেন, ছেলে জেলে ছিল, কিছুদিনের মধ্যে সে আবার বের হয়ে আসলো। আচ্ছা, তারপর কি হলো? এরপরে বের হয়ে আসার পরে তো অত্যাচার আমার পরে তো আরো বেড়ে গেল মানে কি, এতদিন তো ছেলে করতেছিল, মানে আপনি ছেলেকে দিয়ে করাচ্ছিলেন, এখন ওয়াইফ, মানে এখন পুরা ফ্যামিলিটা আর আমার ছেলে পুরো এক হয়ে গেল, আর আমি হয়ে গেলাম একটা সাইড। এদের প্রত্যেকের টর্চারিং এখন আমাকে দিনের বেলা, এমনকি রাতের বেলা আমার ছেলে ঘরে আছে, আমি এ পাশে আছি, ও পাশে আছে, 3 তলায় নেমে চলে আসছে, এসে আমার গেটে লাথি গুতা মারতেছে আর বলতেছে অকথ্য ভাষা, ওদের ভাষা টাষা তো খুব খারাপ, মানে গালিগালাজ করতেছে, গেট খুলে বেরা, তোরে এখন দেখে নেবো, এ করবো সে করবো। না না ছেলে না, ওকে। কিন্তু ছেলে পাশের ঘরে থেকে সবই জানতেছে, শুনতেছে, ছেলেকে আর এখন ফেস করাচ্ছে না, এখন কিন্তু ফেস হচ্ছে। তো এইভাবে শোনেন, এইভাবে মার ধর খাইতে খাইতে আমি তো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তারপরে যাই হোক, আমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারছি না। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে জানালাম, তারাও ওকে ডাকলো, বসলো, কারোর ডাকে কোনো পাত্তা দেয় না। এবং সে তার বক্তব্য হচ্ছে কি, আমাকে সে উল্টা আমাকে ধমকায়, আজকে অমুকের কাছে গেছিলি, তমুকের কাছে গেছিলি, আমার ক্ষমতা সম্পর্কে তুই কিছু জানিস, তোকে আমি কি করতে পারি, তোকে যে কোনো সময় কিন্তু রাস্তাঘাটে শেষ করে দেবো, এইভাবে আর কি আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এমনকি আমি গেটে লক করে আমি ভিতরে থাকি, কিন্তু বাইরের থেকে কেউ বুঝতে পারবে না যে ঘরে কোনো মানুষ আছে, মানে কোনো শব্দ ছাড়াই আমি ভিতরে থাকতেছি। তো যাই হোক, এইভাবে আর কি আমার কাটতে কাটতে এক পর্যায়ে আমি নিরুপায় হয়ে 14 সালের একটা এইভাবে কিন্তু আমি ওকে একটু ভালো করার জন্য না, আমি নিজের থেকে সে মানে যেচে পড়ে ওকে আমি যে একটু ভালো হওয়ার জন্য, ওই কাছ থেকে সরে আসার জন্য আমি ওকে বোঝানোর চেষ্টা করি। তো ওই চেষ্টা করতে গিয়ে আমাকে উল্টা মার খেতে হচ্ছে। কিন্তু সেই মার খেয়েও আমি কিন্তু ওকে পায়ে ধরতেছি, আমি ছেলের পায়ে ধরছি, আমি পায়ে ধরে বলতেছি, বাবা আমি তো দুটো পায়ে ধরি, তুই ছাড়া আমার দুনিয়ায় এর কেউ নাই, তুই আমাকে এইভাবে মারিস না, তুই আমাকে এইভাবে অত্যাচার করিস না, আমার সবকিছু কিন্তু তোর, বাবা আমি তোকে নিয়ে জীবনটা কাটাতে চাই, আমি যে কদিন বেঁচে থাকবো আমি তোকে নিয়ে বাঁচতে চাই, তুই আমাকে এইভাবে ফেলে দিস না বাবা। আর এই যে তোর সঙ্গে যা করতেছে না, এই বাড়িটা তোর কাছ থেকে ও যে কোনো কিছুর বিনিময়ে বাড়িটা তোর কাছ থেকে লিখে নেবে, এটা তুই বুঝতে পারতেছিস না, কেন তোর মাথায় এই কাজটা করতেছে না, বাবা তুই ওখান থেকে সরে আয়, তুই সরে আয়। এসব বলতে গেলে তখন ওই আমার তো মার তো খেতেই হয়েছে। পরে একদিনকে লাস্ট গত 14 রোজার দিন আমি ওকে আবার ওই ডাকলাম, ডেকে আমি বলতেছি, বাবা রমজান মাস, তুই তো উপরে গিয়ে ইফতারি খাস, আমি তো ঘরে খাই, তা একটা দিন অন্তত উপরে কোথায় খায়? ঘরে খাওয়া দাওয়া সব ওখানে, মানে ও বাজার, ও যদি কিছু কেনাকাটা করে সেটাও ওখানে। এমনও আমি নিজের চোখে দেখছি, আমি এরকম আমার বারান্দায় বসে আছি, বারান্দার সিঁড়ি দিয়ে তো উঠতে হয়, আমার সিঁড়ির পাশেই বারান্দায় বসে আছি, দেখি 10 কেজি আম নিয়ে যাচ্ছে, 2টা প্যাকেটে 10 কেজি আম নিয়ে উপরে উঠতেছে রোজার মাসে। আমি একটা আমও সে বছর খেতে পারি নাই। তো ভাড়াটিয়ারা ওকে দিত না আপনাকে দিত? ভাড়া ওর অংশের ভাড়া ওকে দিত, আমার অংশের ভাড়া আমাকেই দিত। ওর এই যে মারামারির ঘটনাটা হওয়ার পরে আমি কমিশনারকে জানানোর পরে কমিশনার আর কি ভাগ করে তো দিছে আগে, তারপরে আমার ভাড়াটাও আবার নিবে। আচ্ছা, তো এটা নিয়ে আর কি তোর সমস্যা হয়। তো যাই হোক ওইভাবে চলতেছে। তো আমি একদিন করে বললাম যে বাবা রোজার মাস, রাত্রে ভোররাত্রে তুই কোথায় গিয়ে খাবি, কি করবি, তা আমার সঙ্গে তুই ইফতারি করিস আর না করিস, অন্তত ভোররাত্রে আমার সাথে ভাত কাটা খাস। তো এই কথা বলার পরে বললো কি যে আমার কি খাওয়ার জায়গার অভাব আছে নাকি যে তোমারটা খাইতে হবে? তাই বললাম না, এটা আমার মনেতে বলতেছে যে রোজার মাসে হয়তো বা খেয়ে থাকবি না খেয়ে থাকবি, তুই তো রোজা কখনো ছাড়িস না। তো যাই হোক আর কি, অনেক বোঝানোর পরে ও আমার কথা শুনতেছে না, আমাকে ধাক্কা দিয়ে মানে ওর ঘরের বারান্দা থেকে বের করে দিচ্ছে, খুবই করতেছে। আর আমি খালি ওর পায়ে ধরে বলতেছি, বাবা তুই একটু রোজার মাসটা আমার সাথে খা, নাইলে তোর কষ্ট হয়ে যাবে, তুই না খেয়ে রোজা থাকতে পারবি না বাবা। তো এগুলো বলা টলার পরে লাস্টে এক পর্যায়ে আমি যখন ওর পাটাকে ধরে আসছি ওই অবস্থায় ও আমাকে এইভাবে কোলে করে তুলে এইভাবে ধরে চেলে
মারার সাথে আমার এই পাশটা লাগছে, বুঝছেন, কোমরের থেকে একদম পুরো এই সাইডটা লাগছে, ব্যথা, প্রায় ব্যথা ব্যথা করে। আমি পেন ক্লিয়ার খাই, এটা খাওয়ার পরে একটু কমে, হয়তো দেখা যায় 5-7 দিন, 1 সপ্তাহ ভালো থাকে। তো এই করতে করতে তো 4 বছর পার হয়ে গেছে, 5 বছর চলতেছে এই অবস্থায়। এখন তো আমার এই সাইড প্যারালাইজড হয়ে গেল হঠাৎ করে, এখন ট্রিটমেন্ট চলতেছে আর কি আমার পায়ের। তো যাই হোক, করে কোনো রকমে আমি কিছু করতে পারলাম না, ওরকম ভাবেই চলতে থাকলে এর ভিতরে ও আবার অবশ্য একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ওর এই পুরো হাতটা, মানে এই পুরো 5টা আঙ্গুলের জয়েন্ট খুলে যায় এবং এইখান থেকে এই পর্যন্ত 6টা টুকরা হয়ে যায়। আচ্ছা, ডান হাতের। তো তখন ওই হাসপাতালে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে আমার মা, ভাই বোন যারা ছিল খুলনাতে সবাই গেল, আমিও গেলাম। যখনই আমি গেছি আমাকে দেখছে, তখন বলতেছে যে কেন আসছো? আমি বললাম যে শুনলাম তুই অ্যাক্সিডেন্ট করছিস, তাই আমি আসলাম আর কি। এখানে তোমার আসার তো কোনো প্রয়োজন নেই, আমার অনেক লোক আছে। না ফাইন, আমি না মানতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমার কাছে যদি মানুষ হিসেবে চিন্তা করি, একটা মানুষ কি পাগল হয়ে গেছে? একতরফা খারাপ ব্যবহার করবে কিভাবে আপনার সঙ্গে? কেন, কি কারণটা কি ছিল? একবার নয় করে ফেলছে, সেটা বুঝতে পারলাম যে ঠিক আছে, সেটা ওকে কেউ মোটিভেট করেছে। কন্টিনিউয়াসলি 4-5 বছর ধরে যদি খারাপ বিহেভ সে করেই থাকে আপনার সঙ্গে, প্রথম কথা হচ্ছে মার সঙ্গে তো করা যাবে না। কিন্তু বাড়িটা বিক্রি করে দাও। বাড়ি বিক্রি করলে? বাড়িটা বিক্রি করে তুমি আমাকে টাকা পয়সাগুলো দাও, তোমার অংশের টাকাটা তুমি নিয়ে আমার অংশের টাকাটা আমাকে দিয়ে দাও। কি করবে সে টাকা দিলে? আমি ওই টাকা দিয়ে ব্যবসা করব, লেখাপড়া বাদ দিয়ে এইসব করার চিন্তা ভাবনা করছে। এই ব্যবসা তো বাড়ি বিক্রি করে? হ্যাঁ, বাড়ি বিক্রি করে। ওকে, তো এইটার বাধা হয়েছিলাম আমি। ওকে, যে কারণে সবকিছুতেই আপনাকে দেখতে পাচ্ছি না। এই একটাই কারণ, আমি যদি প্রথম চান্সে এটা রাজি হতাম তাহলে হয়তো জিনিসটা আজকে এতদূর পর্যন্ত আসতো না। আচ্ছা ঠিক আছে, বলে তারপর। তো যাই হোক, আমি ওইভাবে হাসপাতালে, তখন আমি ওকে দেখতে গেলাম। ওই যখন ওটিতে ঢুকাবে ওকে অপারেশনের জন্য, তখন আমি গেলাম ওখানে। যাওয়ার পরে আমারও বলতেছে যে তুই যদি এখান থেকে না যাস আমি ওটিতে ঢুকবো না, আমি কিন্তু এখনই এই হাসপাতাল থেকে বেরোয় চলে যাব। তো আমি বলতেছি কি, কেন, আমি কি করছি তোর? তা বলছে কি যে তুই তো আমার জীবনটা শেষ করে দিলি। তা একদম এইভাবে কথাবার্তা বলতেছে। যাই হোক, আমি, ওর বন্ধু বান্ধব ছিল, আরো লোকজন ছিল, আমি মান সম্মানের খাতিরে আস্তে করে, আমি, ও 3 তলায় ছিল, আমি 2 তলায় এসে সিঁড়ির ভিতরে দাঁড়াই আসছি। যখন ওকে ওটিতে ঢুকাইলো তখন আমি ওটির সামনে গিয়ে দাঁড়ালাম। পরে যখন ওর অপারেশন করে বের করলো, তখন তো সেন্স ছিল না, তখন আমি কাছে গেলাম, মাথাটাতে একটু হাত টাত দিলাম, দিয়ে ওখানে কাছে কিছু সময় বসলাম। বসার পরে ওর বন্ধু বান্ধব বললো কি যে আন্টি আপনি এক কাজ করেন, আপনি বাসায় চলে যান, আমরা আছি, যদি কোনো সমস্যা হয় আমরা খবর দিব। আমি জানি যে আমার ছেলে আবার কোল বালিশ ছাড়া ঘুমাতে পারে না। তা আমি বাসায় গেছি, মানে আমার বাসার থেকে ক্লিনিক পর্যন্ত আসতে 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে আসলে। তা আমি আবার এটা জানি, আমি তো ওটা জানি যে ও তো সেন্স ফিরলেই কোল বালিশ খুঁজবে। তা আমি ভোর যখন 5টা বাজে, আজান হয়ে গেছে, 5টা বেজে গেছে, তখন আমি একটা কোল বালিশ হাতে করে নিয়ে আস্তে আস্তে ক্লিনিকে আসলাম। এসে ওই বালিশটা রেখে গেলাম, মানে ওর বন্ধুদের হাতে দিয়ে গেলাম, আর বললাম যে ওর কি অবস্থা, একটু মাথাটাতে হাত বুলাই দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপরে ও জিজ্ঞেস করছে বালিশ কে দিয়ে গেছে, তা বলছে যে তা আন্টি এসে দিয়ে গেছে। যাই হোক, ওইভাবে আর কি ও সেখান থেকে ক্লিনিক থেকে বের হলো। কিন্তু আমি ওই যে কয়দিন ক্লিনিকে ছিল, আমি গেলে ও রুমে আমাকে ঢুকতে দিত না। তো ও রুমের সোজা আবার সিঁড়িটা, তা আমি ওই সিঁড়ির ওই কোনায় দাঁড়ায় ওকে একটু দেখতাম। বাসায় তো মন টিকতো না, কারণ আমার তো বাসায় আর কেউ নাই। তা আমি ওই দূরে দাঁড়ায় দাঁড়ায় আর কি, যতটুকু সময় সম্ভব হতো আমি ওই এরকম সিঁড়ির ভিতরে দাঁড়ায় ওকে দেখতাম, ও যাতে আমাকে দেখতে না পায়, এইভাবে দেখে টেকে আমি চলে যেতাম। তারপরে যাই হোক, আস্তে আস্তে যখন একটু সুস্থ হলো, রিলিজ দিল, বাসায় গেল, তখন আর কি আমি ওকে ওর ঘরে গেলাম দেখতে। তখন আমাকে বলতেছে যে তুমি কেন আসছো দেখতে? তাই আমি বললাম হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আসলি তো ওখানে তো টাকায় শর্ট পড়ছিল, আমি তো ওখানে কিছু টাকা দিলাম। আর কোনো কথা বলে না, ওইভাবে আছে। এর ভিতরে হচ্ছে কি একটা মেয়ের সঙ্গে ওর একটু রিলেশন হয়। আচ্ছা।
তো মেয়েটাকে আমাকে দেখাতেও নিয়ে আসতে চায়। তো আমিও বলি যে ঠিক আছে। এই মানে দেখাতে নিয়ে আসতে চাই মানে হচ্ছে এই এরকম ঘটনার মধ্যে যেখানে আপনাকে হাসপাতালে দেখতে দিতে চায় না? না, সেইখানে ওই মেয়েটা থাকে, মেয়েটা সেখানে ওর কাছেই থাকে কিন্তু, আর ওই মেয়েটা থাকার কারণে কিন্তু না সেটা অন্য হিসাব। আপনাকে যেখানে ওটিতে আপনাকে দেখলে ওটিতে ঢুকতে যাচ্ছে না, সেখানে মেয়ের সঙ্গে সম্পর্ক করে আপনাকে দেখাতে চাবে কেন? না, এটাই তো সুস্থ হওয়ার পরে। সুস্থ বলতে মানে ওটি সুস্থ হয়েছে বুঝলাম, কিন্তু সম্পর্কটা তো সুস্থ হয়নি। মানে আমি বলতে চাচ্ছি এই কারণে যে যেখানে আপনাকে কোনো কিছুতেই প্রাধান্য দিচ্ছে না, সেখানে কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হলে আপনাকে কেন দেখাতে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। না, তো ওইটা হয়েছে কি, তখন আর কি ও একটু মনে হয় কিছু হয়তো নিজের ভুল বুঝতে পারলেও পারছে, একটু স্বাভাবিক হয়ে আমার সঙ্গে একটু কথাবার্তা বলে আর কি। যাই হোক, আপনাকে দেখাতে চেয়েছে। হ্যাঁ, এখন মেয়েটা পছন্দ করছে, মানে আমি ওকে বিয়ে দেওয়ার জন্য বলতেছি যে বাবা এখন একটা বিয়ে শাদী কর, তাহলে দেখি একটু ঘর সংসারের দিকে তোর মন আসবে। হ্যাঁ, তা বলছে বিয়ে করে কি খাওয়াবো কি? আমি বলছি আমি যখন তোকে খাওয়াইতে পারতেছি, তার একটা মেয়ে নিয়ে আসলে তাকেও আমি খাওয়াইতে পারবো। আমার যদি একটা মেয়ে থাকতো তা আমি তো তাকে দেখতাম, আমি তো আর অন্যের পরে ছেড়ে দিতাম না। তো এইভাবে বলা টলার পরেও একদিনকে আমাকে বলতেছে তাহলে আমি মেয়েটাকে নিয়ে আসি, তুমি দেখবো? তাহলে আমি নিয়ে আসি। এবার হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। এখন নিয়ে আসার পরে মেয়েটা দেখে আমার কিন্তু আসলে পছন্দ হয়নি। হ্যাঁ, তো এতটুকু সময় ছিল যে মেয়েটার পরিচয়টা ভালোভাবে আমার জানার মতন সুযোগ হয়নি। হ্যাঁ, 5-7 মিনিট ছিল আর কি। তো মেয়েটা চলে যাওয়ার পরে আমার ছেলে যখন বাসায় আসলো, আমি তখন ওকে বললাম যে আচ্ছা ওদের বাড়িটা কোথায়? তা বললো তো বাবা, ওরা কয় ভাই বোন, বাবা মা কি করে? তা বলতেছে যে আমি ওর বাবা মা কি করে এটা আমি বলতে পারবো না, ওরা হচ্ছে 3 বোন আর 1 ভাই, ও হচ্ছে বোনদের মধ্যে ছোট। জি। তাই আমি বললাম কি যে তুই একটা মেয়ের সঙ্গে রিলেশন করলি, অথচ তার বাবা কি করে তুই এইটা বলতে পারিস না, এইটা আবার কেমন কথা বলতেছিস? তা আমার না জিনিসটা একটু সন্দেহ লাগলো। এটা লাগার পরে আমি এটা কি করলাম, আমি এটা কোন একজন মারফতে, কারো একজন মারফতে আমি খোঁজ নিলাম যে আসলে মেয়ের বাবা কি করে। তখন আমি জানতে পারলাম যে মেয়ের বাবা একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা। আমি এইটার পরে না আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। পরবর্তীতে আমি ছেলেকে ডাকলাম, আবার বেশ 2-3 দিন পরে আমি ছেলেকে ডাকলাম, জিজ্ঞেস করলাম। ছেলে বলল যে আসলে তো আমি জানি না। আমি বলছি কি আমি তো শুনলাম যে ওর বাবা নাকি ট্রাক ড্রাইভার। তা বলছে না আমি তো এটা শিওর না। তখন আমি বললাম যে তুমি যদি এরকম, যদি তুমি শিওর হও আর নাই হও, যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আমি বাবা এইটা মেনে নিতে পারবো না, কারণ আমার ফ্যামিলির কাছে আমি পরিচয় দিতে পারবো না যে তুমি কি করছো। তো এইভাবে আর কি মেয়েটার সঙ্গে ওই মেয়েটা এই কথাগুলো আমার ছেলে কিন্তু আমার মেয়েকে যে বলছে, বলার পরে মেয়ে আমার পরে আবার একটু ক্ষিপ্ত হয়ে আছে। একদিন এটা নিয়ে এই মেয়েটা আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করে না। হ্যাঁ, আগে একটু ফোনে কথা বলতো, ফোনে আমিও কথা বলতাম, ও কথা বলতো। একদিন আমি ফোন করলে ও উল্টা আমাকে খুব ঝাড়ি দিচ্ছে মেয়ে। তখন আমি আবার মানে একটু আনইজি ফিল করতেছি যে কি ব্যাপার, কি হইলো। তো যাই হোক, আমি আর তারপর থেকে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করি না। আর এদিকে হচ্ছে ছেলে, এর কাছে বাড়ি বিক্রি হবে, ওর কাছে বাড়ি বিক্রি হবে, সে তার কিন্তু ওই বাড়িটাই এখন সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এটা বিক্রি না করা পর্যন্ত সে আর ঠান্ডা হচ্ছে না। তো আমি গত বছরের একটা সময় আমার অফিসে, মানে আমার হাজবেন্ড যে অফিসে চাকরি করতেন, আমি খুলনা অফিসে, আমার অনেক পরিচিত লোকজন আছে, তো তা আমি তাদের কাছে গিয়ে বললাম ভাই আপনারা আমাকে একটা উপকার করেন, বাড়িটা তো হাউস বিল্ডিং এ অল্প কিছু টাকা বকে আছে, আর ছেলেও তো বাড়ি বিক্রি করতে যাচ্ছে, তা আমি আপনাদের লোনটাও আমি শোধ করে দেব, আর ওকে বলেন বাড়িটা আমি, ও যে দাম চাচ্ছে আমি ওই দামটাই ওকে দিব, বাড়িটা আমাকে দিয়ে দিক। আচ্ছা, আমার স্বামীর বাড়ি, আমি এটা অন্য কারো হাতে দিতে চাচ্ছি না। তো বললো কি এলো তাহলে তো ভালো প্রস্তাব এটা, তো ঠিক আছে ওকে বলি। এখন ছেলেকে যতবারই বলা হচ্ছে, ছেলের কথা হলো আমি দিব কে, আমি তাকে বাড়ি দিব না। তো এইভাবে তখন ওই অফিস থেকে বলতেছে যে বিষয় না, বিষয় হচ্ছে এটাই যে তোমার মাস সই ছাড়া কিন্তু তুমি কিছুই করতে পারবা না, তুমি যা কিছু করতে চাও না কেন তোমার মাস সইয়ের বাইরে তুমি যাইতে পারতেছো না, আর হাউস বিল্ডিং থেকে তুমি দলিলও বের করতে পারবা না। আপনাদের দুইজনেরই সই লাগবে, ইনফ্যাক্ট হ্যাঁ, একজনের দ্বারা হবে না, হবে না। হ্যাঁ, তো এইভাবে ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ও আসলে কোনো কিছুতেই বুঝতে চায় না, ও সবকিছু গাছ জোরেই করতে চায়। যেমন আমার পেনশনের টাকাগুলা নিয়েও সে অনেক ঢাকা অফিস পর্যন্ত আসছে, এখানে টাকা পয়সা দিয়ে পেনশনটা ওর নামে করার চেষ্টা করছে। তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট, ছোটখাটো বড় অনেক ঝামেলা ঝঞ্ঝাট করছে। তো
তো যাই হোক এগুলার আমি ছোটোখাটোগুলা ধরি নাই। কিন্তু যখন আর কি গত বছর ফেব্রুয়ারি মাসে ওই মেয়েকে নিয়ে, মেয়েটা ওর বাসায় বেলা 3টার সময় যখন আসছে, হ্যাঁ, আমি তখন একটা হোটেলে বসে ভাত খাচ্ছি, তখন দেখি ওই মেয়েটা আমাদের এলাকায় ঢুকতেছে। আর সন্ধ্যা, আমি ওইটা দেখে বসেই আছি, মেয়ে কিন্তু ঘর থেকে আর বের হয় না। তখন আমি চিন্তা করলাম যে আমি তো প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাবো না, এখানে আমার যে লাভ নাই, আমি এখন কি করতে পারি। তা আমি চিন্তা করতে করতে, ওই যে বসে বসে চিন্তা করতে করতে আমি এক সময় দেখি যে ছেলে গেট খুলে বেরোলো। কিছুক্ষণ পরে মেয়েটা বেরোলো, তখন বাজে সন্ধ্যা 7টা। ওই সময়টাতে আমি ছেলেকে আমি ধরলাম সিঁড়ির ভিতরে, ধরে আমি তখন ওকে বলতেছি, একটা চড় দিলাম, চড় দিয়ে আমি বলতেছি কি যে এই শেয়ানা মেয়েটাকে তুমি বেলা 3টার সময় ঘরে ঢুকাইছো আর এখন বের করছো, এইটা তোমার বাবার বাড়ি, তোমার বাবার এখানে যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি ছিল, তোমার বাবার সম্মানটা কি তোমার কাছে কোনো মূল্য নেই নাকি? তুমি যেটা করতেছো এটা কি ভালো কাজ করছো না করতেছো, কোনটা? এই কথা বলার সাথে সাথে ও পা মার দিয়ে একটা ঘুষি মারলো আমার এখানে, মেয়েটার সামনে। হ্যাঁ, একটা ঘুষি মারলো এখানে, আমার চশমার কোনাটা এখানে ঢুকে গেল। তো ঢুকে যাওয়ার পরে এরপরে ওই মেয়েটা করলো কি, 3তলায় গিয়ে পরে ডেকে নিয়ে আসছে, কাজের মেয়েকে ডেকে নিয়ে আসছে। এরা আসলো, আসার পরে এই মেয়ে আমার হাত চেপে ধরছে, মানে যে এখন আমার ছেলের বউ, সে আমার 2টা হাত একসাথে করে চেপে ধরে বলতেছে কি যে আমার স্বামীর গায়ে হাত দিছিস, আর তোর তো সাহস কম না। তখন কিন্তু বিয়ে হয়নি ওদের। আর এই বলে আমাকে ধাক্কা মেরে আমার ড্রয়িং রুমে ঢুকালো। আচ্ছা, ড্রয়িং রুমে ঢুকানোর পরে আমাকে ফ্লোরে ফেলাই দিয়ে বউ আর ওই ছেলের বউ দুইজনে মিলে আমাকে একভাবে পাড়াচ্ছে, মানে লাথি মারতেছে, পাড়াচ্ছে। তো ওই যে কাজের মেয়ে, সে বলতেছে কি আল্লাহ, এই মহিলা মরে যাবে, মরে গেলে তোমরা কিন্তু জেল কেটে মরবা। তো এইভাবে আর কি ওই কাজের মেয়েটা আর কি যাই হোক আমাকে সেভ করে ওখান থেকে। করার পরে আমি গেলাম আমার কমিশনারের কাছে, কমিশনারকে যে পাইলাম না পাওয়ার পরে আমি আমার এলাকার অন্য গ্রুপের যে যারা বড় ভাই আছেন তাদের কাছে গেলাম, যে বললাম, তাদেরকে যে বলার পরে তারা বলতেছে, পরে ওকে ডাকছে, ডাকার পরে বললো কি এগুলা সব মিথ্যা কথা, মানে আমার সব কিছুই মিথ্যা প্রমাণ হয়ে যাচ্ছে, ওই এখানে যে কথা বলতেছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে তখন আমি দেখলাম যে আমার তো আর কোনো পরিস্থিতি, তো আমি আসলে কোথাও গিয়ে তো ঠাঁই পাচ্ছি না, কি করি। তো বাসায় এসে রাত্রে এরকম কান্নাকাটি করতেছে একা একা ঘরের ভিতরে। হঠাৎ করে কি মনে হইলো, সকালবেলায় আমি উঠে আমি র‍্যাব 6-এ চলে গেলাম। গিয়ে ওখানে যে আমি ওনাদেরকে সব জানালাম যে এই পরিস্থিতি, কালকে আমাকে এই করছে, এর আগে তো করে আসছে, আর কালকে আমাকে এই করছে। তো তখন আর কি ওনারা আর কি পরিচালকের সঙ্গে সরাসরি কথা বলার পরে উনি আর কি সহকারী পরিচালককে আমার এই বিষয়টা নিয়ে একটা দায়িত্ব দিলেন। দেওয়ার পরে উনি বিষয়টা তদন্ত করতে লোক দিল। তারা বিষয়টা তদন্ত করলো প্রায় 15 দিন ধরে। ওকে। তদন্ত করার পরে যখন ঘটনাটা সত্য বলে প্রমাণিত হলো, তখন একদিনকে এসে আমি ঘরে আছি, সে অবস্থায় আমি বারান্দায় দাঁড়ানো আছি, আমার সামনে দিয়ে ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল র্যাবে। ওকে, ধরে নিয়ে গেল। তো কিন্তু ছেলেটা ওই মুহূর্তে কিন্তু ও যদি আমাকে একটা বারের জন্য আমাকে বলতো যে মা তুমি আমাকে বাঁচাও, তাহলে কিন্তু আমার আর কোনো কথা বলার ছিল না এখানে। কিন্তু তা সে বলেনি, তার অহংকারের জায়গাটা সে ঠিক রাখছে। তো যাই হোক ছেলেকে নিয়ে চলে গেল। ওই দিনকে নিয়ে যাওয়ার পরে ওকে র্যাবের যা ব্যবস্থা নেওয়ার সেটা নিল। দ্বিতীয় দিন যখন ওকে আবার ওই নাকি নিয়ে রিমান্ডে নেওয়ার টাইম ছিল 5টায়,
তো র্যাবের অফিস থেকে আমাকে ফোন করে আমাকে বললো যে এরকম ছেলে বলতেছে যে এরকম সে আপনার সঙ্গে মিউচুয়াল করতে চায়, সে আপনার সঙ্গেই থাকতে চায়, যা করছে ভুল করছে, সে সব কিছু তার ভুল বুঝতে পেরে সে এখন আপনাদের সঙ্গে মিলেমিশেই থাকবে। পরের দিন ওরকম 5টার থেকে ওকে রিমান্ডে নেওয়ার কথা। 5টা থেকে ওকে রিমান্ডে নেওয়ার কথা। আমাকে 4:30টায় ফোন দেওয়া হলো। ফোন দিয়ে বললো যে আপনি আসেন, দেখি ছেলে আপনাকে চাচ্ছে, আপনি চলে আসেন, একটা আলাপ আলোচনা করে দেখি সমাধান করে দেওয়া যায় কিনা। জি। আমি আর কি গেলাম। যাওয়ার পরে ওখানে কথাবার্তা, আমি যাওয়ার পরে ওনার সঙ্গে আমার অনেক সময় কথাবার্তা হলো ওনার রুমে বসে। এরপরে ছেলেকে নিয়ে আসতে বললো, তো ছেলেকে নিয়ে আসলো। ছেলেকে নিয়ে আসার পরে তো আমি তখন আর কি ওই ছেলেও বারান্দায় দাঁড়ানো আছে, আমিও বারান্দায় দাঁড়ানো আছি। তা আমি ওর ছেলের দিকে তাকাচ্ছি না, কারণ আমি দেখছি যে ও খোঁড়াতে আসতেছে, বুঝছেন? আচ্ছা, মানে অ্যাকশন হয়েছে কিছুটা। ওকে। খোঁড়াতে আসতেছে। তখন আমাকে একজন এসেই আবার ইশারা দিয়ে বলতেছে যে কালকে মোটামুটি ভালোই হয়েছে। তো আমি এটা শুনে আমার ভিতরে আসলে কোনো ফিলিংস নাই। তো আমি খালি মনে ওনাকে আলাদাভাবে একটু করে বলতেছে কি, 7টা বছর তো আমি মার খাইলাম, ও না হয় 2টা ঘন্টা খাইছে, তো একটু বুঝুক, মারলে যে মারে সে বোঝে না যে যাকে মারা হচ্ছে তার কতটুকু ব্যথা লাগতেছে, তো এইটুকু বুঝুক আর কি। এই কথার পরিপ্রেক্ষিতে তো ছেলেও দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। তো ছেলে কিছুক্ষণ পরে আমাকে বলতেছে যে আম্মু। তা আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। পরে আবার দ্বিতীয় ডাক দেয়, তখন আমি তাকাই বলছি কি যে কি হয়েছে, কিছু বলবা? তা বলতেছে যে আমি এমন কি অন্যায় করছিলাম যে আমাকে এত বড় কঠিন শাস্তি দিলা? তাই আমি বললাম, তুমি না আমাকে বলছিলা যে তোমার নাকি প্রচণ্ড ক্ষমতা খুলনা শহরে, তোমার ক্ষমতা সম্পর্কে নাকি আমার কোনো আইডিয়াই নেই, তোমরা টাকা পয়সার বিনিময়ে অনেক জায়গায় কিনে রাখছিলা, কিন্তু আমি সেটা পারি নাই। তা আমি শেষ পর্যন্ত আমি মায়ের গুতা খাইতে খাইতে আমি এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়াই গেছি যে আমি এই কঠিন একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি, তুমি ওকে বাধ্য করছো। তা বলছে আমি কি এত বড়ই অপরাধ করছি? আমি বলছি কি, তো অপরাধ সবাই করে, কেউ কম আর কেউ বেশি, কিন্তু তোমার পরিমাণটা এত বেশি হয়ে গেছিল যেটা আমি আর নিতে পারছিলাম না, তাই আমাকে একটা কঠিন ডিসিশন নিতে হলো। তো যাই হোক, এইভাবেই করার পরে ছেলে দেখে যে তবুও মা, আমি তো স্ট্রং হয়ে আছি, আমার চোখে কোনো পানি নাই, কোনো নাই, যেটুকু কথা বলার শুধু মুখে বলে যাচ্ছি, কিন্তু আমার যে ভিতরটা কি হয়ে যাচ্ছে এটা তো আমি কাউকে দেখাতে পাচ্ছি না, বলতেও পারছি না। তারপরে না ও এসে আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে ও কাঁদতেছে। তখন আমি আস্তে করে ওকে আমার গায়ের থেকে হাত 2টা নিয়ে আমি সরাই দিয়ে বললাম যে বাবা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এটা বলে আমি ওকে সরাই দিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমি ভেঙে পড়িনি, মানে আমার চোখ দিয়ে ও এক ফোঁটা পানি দেখতে পাইনি। তো খালি বললো কি, আম্মু তুমি এত কঠিন হয়ে গেলে? আমি বললাম, কঠিন হয়ে যায়, আমাকে কঠিন হইতে তো বাধ্য করছো তোমরা। তা ওখানে যখন আমি অভিযোগ করি তখন এই নামটাম সহই আমি করছিলাম, এবং এটা জানে যে আমি ওর নামে এবং আমার ছেলের নামে কমপ্লেন করছি। এই কারণে এখন আমাকে প্রচন্ড আকারের ভয় পায়। তো সেইভাবে আছে। ছেলে বিয়ে করছে, আমি বউটাকে নিয়ে আসি, ছেলে বউ নিয়েই আমি আসি গত বছর থেকে সংসারে। আমার ছেলে কোনো টাকা পয়সা বা কোনো খরচ খরচা কোনো কিছুই বহন করে না, কিন্তু আমি ছেলে বউকে নিয়ে আমি কিন্তু সংসার চালাই দিচ্ছি। কিন্তু ওই যে ভাগাভাগিটা আমাদের আছে না, ভাগাভাগিটা কিন্তু ঠিকই আছে। ওই ভদ্রমহিলাকে কি বিয়ে করেছেন? মানে হ্যাঁ, সেই মেয়েকে বিয়ে করছে, এবং মেয়ে অনার্স পাস করার পরে বিয়ে করছে। এই যে এবার মাস্টার্স পরীক্ষা দিছে। এই ঠিক আছে, আমি এগুলোকে না আসলে ক্লেম হিসেবে দেখতে চাই না, এগুলো আপনার নিজের ঘরের গল্প, আপনি যাকেই বলেন না কেন এখানে আপনার মান সম্মানই যাবে। আমি বরং সিচুয়েশনটাকে দেখতে চাচ্ছি এইভাবে যে কতটা ভয়াবহ তার মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনার ছেলেকে যদি আজকে আমি এখানে বলার সুযোগ পেত, সে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে তার 1000টা অভিযোগ থাকতো। আমি এই কথাটা বারবারই বলছি, 1000টা অভিযোগ থাকতো, কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না যে গায়ে হাত তোলার ব্যাপারটা। আমার সে কারণেই আজকে আপনাকে জীবন গল্পে বলার সুযোগ করে দেয়া। যত বড় অপরাধী তার মা করুক না কেন, যাই কিছু করুক না কেন, সন্তান তাকে গায়ে হাত তোলার কোনো এখতিয়ার নেই। এটা ভয়াবহ। আমি যতবার মুখ দিয়ে বলছি আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবী কম্পন হওয়ার মতো অবস্থা। এটা কি
এটা হতেই পারে না, এটা অসম্ভব। এবং সেই সন্তান তো মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক সেন্স নিয়ে বেঁচে থাকে কিভাবে? হোক মা পাগল হতে পারে, বদ্ধ উন্মাদ হতে পারে, যাই কিছু করুক না কেন, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই জায়গাটা থেকেই গল্পটা আসলে, মানে অন্য বিষয়ে হয়তো এই ভদ্রমহিলা দোষী, অন্য বিষয়ে হয়তো এই ভদ্রমহিলা এমন কিছু করেছে যে যাতে করে সন্তান হিসেবে মেনে নেওয়াটা খুব কঠিন। বাট নো ওয়ে, ফিজিক্যালি অ্যাসাল্ট করার কোনো অধিকার সন্তানের নাই, এবং এটা করতেই পারে না, করতেই পারে না। আবারও সেই কথা যদি বলি, আপনি যদি রিলিজিয়ন মানেন, তাহলে তো আমাদের এখানে এরকমভাবে স্পষ্ট বলা আছে যে তোমার বাবা মাকে তুমি সেভাবে প্রতিপালন করো যেভাবে তোমাকে ছোটবেলায় তাকে লালন পালন করা হয়েছে, এবং শব্দটা পর্যন্ত উচ্চারণ করো না যদি তাদের প্রতি বিরক্ত হও। সেখানে গায়ে হাত তোলার প্রসঙ্গ চলে আসছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি গল্পের শেষের দিকে একটু আসতে চাই। তো বছরখানেক আপনি সেটা হলো সাপোর্ট দিচ্ছেন, যেটা বলছিলেন যে ঠিক আছে, ভালো কথা। আপনার ছেলে লেখাপড়া অনার্সের পরে আর করেনি? না, করেনি। তো এই সময়টাতে সাপোর্টটা বলতে আসলে কি আপনার সঙ্গে সংসার করা শুরু করলো? যে ভদ্রলোকের কথা বলছিলেন যে আপনাদের বাড়িতে থেকে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, উনি কি এখনো আছে না বের করে দিয়েছেন? এই আগামী 1 তারিখে তার নেমে যাওয়ার ডেট। এখনো পর্যন্ত সে এত কিছুর পরেও আছে? আমার এখনো পর্যন্ত আমি এই ছেলেকে দিয়ে আমি চেষ্টা করলে আধা ঘন্টার ভিতরে আমি ওকে নামাবো, কিন্তু এই আমার ছেলের কোথায় যেন একটা দুর্বলতা আছে ওর প্রতি। আমার ছেলে ওকে নামাইতেই দিতে চায় না। কি দুর্বলতা? বিয়ে করেছে কতদিন? বিয়ে করছে 1 বছর। 1 বছর যাবত সংসার ধর্ম করে খাচ্ছে তারা? সংসার ধর্ম আমার সাথেই আর কি, আমি সবকিছু আপনার সঙ্গে আছে। বাড়িটার কি অবস্থা? বাড়িটা নিয়ে হচ্ছে সেই বাড়ি তো ওদেরকে দিবে, এটাই হচ্ছে ওদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করা আছে। কাদেরকে? মানে ওই সাথে একটা এগ্রিমেন্ট করা আছে, বাড়িটা ওদেরকে দিবে। তো সেটা আর কি, আমি শুধু আমার কথা ছিল এটাই যে আমার জীবনে আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি বাড়িটা কেবে দিতে দেব না। হ্যাঁ, আর সে হচ্ছে ছাড়া দিবে না। তো লাস্টে একটা মিউচুয়ালের ভিতর দিয়ে যাই হোক আমি বাড়িটাকে রক্ষা করতে পারছি। হ্যাঁ, আর আমার ছেলের যে বউটা আছে, এই যে 1 বছর বিয়ে করছে না, এই 1 বছরের ভিতরে 2টা ঈদ গেছে, একটা রমজান মাস গেছে। 1 বছরের ভিতরে এই পর্যন্ত আমার ছেলে বা বউ একটা দিনের জন্য, একটা বেলার জন্য আমার সাথে বসে ভাত খায়নি। কিন্তু সংসারে আমি মাসে 20 থেকে 25,000 টাকা সমস্ত খরচ আমি বহন করি, কিন্তু আমার সাথে একটা ঈদের দিনও তারা আমার সঙ্গে 1 মুঠো ভাত খেতে পারেনি। এটা আমার সবচেয়ে বড় কষ্টের জায়গা। এই কষ্টগুলো হয়তো বা কোনোদিনও যাবে না, কারণ আজকে আপনি রেডিওতে যে গল্পটা বলে গেলেন এরপরে কষ্ট হয়তো আরও বাড়বে। কারণ আমরা আসলে না ভালো দিকগুলো নেই না, কারণ মানবিক দিক থেকে যদি বিচার করা যায় তাহলে হয়তো বলবো যে যিনি গল্পটা আজকে এখানে বললেন তার কষ্টের জায়গা থেকে তিনি বলেছেন। আপনার সন্তান যদি এটাকে ইগোর জায়গা থেকে নেয় তাহলে হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ আরও বাড়বে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে বাড়ির অবস্থাটা কি, এই বাড়িটার সমাধান কি হয়েছে শেষ পর্যন্ত? হ্যাঁ, বাড়ির অবস্থাটা এখন আমারই এক রিলেটিভের মাধ্যম দিয়েই আর কি আমার নেওয়া হচ্ছে। আপনি নিয়েছেন বাড়িটা কার কাছ থেকে? মানে ছেলের অংশটা আপনি কিনে নিয়েছেন? হ্যাঁ। কত টাকা দিয়ে কিনে নিয়েছেন? তাকে 65 লাখ টাকা দেওয়া হয়েছে। এই 65 লাখ টাকা আপনি কোথায় পেয়েছেন? এই 65 লাখ টাকা আমার হাজবেন্ডের পেনশনের টাকাটা, আমি এতদিন কোনো হাত দেই নাই, আমি উঠাই নাই। কত বছর উনি মারা গেছেন? 2001-এ মারা গেছেন? 2004-এ মারা গেছেন। এই টাকাটা আপনি সাথে এই টাকাটা আপনি তোলেন নাই, 10 বছর পরে তুললেন? 11 বছর পরে তুললেন। এই টাকাটা সব মিলিয়ে কত টাকা হয়েছে? 65 লাখ টাকা? না, আরো বেশি হয়েছে। আর উনি জীবিত অবস্থায় বাড়িটা করেছিলেন, জায়গাটা কিনেছিলেন, উনি এত টাকা পেলেন কোথায়? এই প্রশ্নটা আমার করা উচিত এই কারণে যে জায়গাটা আমি যখন জায়গা কিনছি না, তখন হচ্ছে যে ওখানে যে জায়গাটা কেনা হয়েছে তখন ওখানের কাঠা ছিল 10,000 করে। আচ্ছা, কিন্তু বাড়ি করতে তো আপনাদের পয়সা লেগেছে, ভালোই পয়সা লেগেছে। হ্যাঁ, তো উনি হাউস বিল্ডিং ফাইন্যান্সের চাকরি করতেন, ওখান থেকে লোন নিয়েছিলেন, লোন নিয়ে বাড়িটা করা। আচ্ছা, ওকে। তো এই টাকাটা আপনি আপনার ছেলেকে দিয়েছেন, কিন্তু আপনি কি জানতে চেয়েছেন যে টাকাটা তুমি দিয়ে কি করবে, বা এই টাকাটা তুমি নিলে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি যে কি করবা। তো টাকাটা তার ওয়াইফের নামে কিছু ফিক্সড ডিপোজিট করছে, তার নামে করছে, আর কিছু টাকা তার ব্যবসার জন্য রাখছে, ব্যবসা করবে। কি ব্যবসা করবে এটা আমাকে সে বলেনি, যখন করবে তখন জানাবে। তো এখন আলটিমেটলি সে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছে? না, অলরেডি আমি কালকে খবর পেলাম যে সে নাকি বাসা থেকে নেমে গেছে।